আমার গল্পের গোয়েন্দা হলেন কাকাবাবু অর্থাৎ রাজা রায়চৌধুরী, যাকে সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালের 7ই সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 23শে অক্টোবর। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প জোজো অদৃশ্য। আজ থাকলো অন্তিম পর্ব। সার্কাসের ম্যানেজার জহরুল আলম ধরা পড়ে গেছে বজবজের কাছে। তাকে অনেক জেরা করেও লাভ হলো না কিছু। লোকটি জেদি ধরনের, চ্যাটাং চ্যাটাং কথা বলে। অনেক বছর ধরে সে সার্কাস চালাচ্ছে, কিন্তু এ পর্যন্ত পুলিশের খাতায় তার নাম ওঠেনি। সে বারবার বলতে লাগলো, আমার কাছে কত ছেলে এসে কাজ চায়, চাকরি চায়, আমি শুধু শুধু একটা ছেলেকে লুকিয়ে রাখবো কেন? সার্কাসের অন্য লোকেরাও সাক্ষী দিল যে ম্যাজিশিয়ান এক্স তাদের দলের কেউ নয়। সে একজন সহকারী নিয়ে কাকদ্বীপেই ম্যাজিক দেখাবার জন্য যোগ দিয়েছিল। সে কোথায় চলে গেছে কেউ জানে না। যে লোকটি বাঘের খেলা দেখায় তার জ্বর হয়েছিল। বাঘগুলোকে খাঁচায় ভরে লরিতে তোলার সময় তার উপস্থিত থাকার কথা, কিন্তু সে থাকতে পারেনি সেদিন। তার ধারণা কেউ ইচ্ছে করেই একটা বাঘের খাঁচার দরজা খুলে দিয়েছিল। ঘুম পাড়ানি গুলি খাইয়ে কাবু করার পর সেই বাঘটাকে এখন রাখা হয়েছে কলকাতার চিড়িয়াখানায়। তাকে আর সার্কাস দলে ফেরত পাঠানো হবে না। জোজোর বাবা ফিরে এসেছেন কাশি থেকে। সন্তু আশা করেছিল তিনি একটা যজ্ঞি ডুমুরে মন্ত্র পড়ে ছুঁড়ে দেবেন, অমনি সেটা গড়াতে গড়াতে গিয়ে খুঁজে বার করবে, কিন্তু সেরকম কিছুই হলো না। কাকাবাবু আর সন্তু তার সঙ্গে দেখা করায় তিনি বললেন, তোমাদের কোনো দোষ নেই, আমি জানতাম একসময় এরকম একটা কিছু হবেই। অনেক দিন ধরেই ওরা জোজোকে নিজেদের দলে ভেরাবার চেষ্টা করছে, আমাকে জব্দ করার ফোন দিই, বুঝলেন তো? কাকাবাবু খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওরা মানে কারা? জোজোকে কারা আটক রেখেছে আপনি জানেন? জোজোর বাবা আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, জানি, পুলিশের সাধ্য নেই তাকে খুঁজে বার করার, আমার সঙ্গেই ওদের বোঝাপড়া হবে। কাকাবাবু বিনীতভাবে বললেন, ব্যাপারটা ঠিক কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? কারা এবং কি জন্য জোজোকে ধরে নিয়ে যাবে? জোজোর বাবা বললেন, নেপালের দিকে হিমালয়ে কালী মহিষানী নামে একটা জায়গা আছে, সেখানে একদল সাধু থাকে, তাদের বলে হিঙ্গুরানি সম্প্রদায়। ওদের যে হেড সেই দুসেরি বাবার সঙ্গে আমার একবার খুব তর্ক হয়েছিল। দুসেরি বাবার নামের মানে তিনি প্রত্যেক দিন 2 সের চাল অর্থাৎ প্রায় 2 কেজি চালের ভাত খান। 2 কেজি চালে এরকম পাহাড়ের মতন ভাত হয়, থালার ওপর তিনি অনায়াসে খেয়ে নিতেন, যদিও চেহারাটা রোগা পাতলা। সেই দুসেরি বাবার সঙ্গে আমার শাস্ত্র নিয়ে তর্ক হয়, তিনি হেরে যান। সেখানে অনেক পণ্ডিত ছিল, তাদের সামনে হেরে গিয়ে দুসেরি বাবা খুব অপমানিত বোধ করেন। তর্ক কিন্তু আমি শুরু করিনি, আমি তর্ক করতে ভালোবাসি না। সেই থেকে হিঙ্গুরানি সাধুরা আমার উপর খুব চটে আছে, আমাকে জব্দ করার চেষ্টা করছে। ওরাই জোজোকে ধরে রেখেছে। সন্তু জিজ্ঞেস করলো, সেই হিমালয় থেকে সাধুরা এসে জোজোকে ধরবে কি করে? জোজোর বাবা বললেন, ওরা তো গঙ্গাসাগর মেলার সময় স্নান করতে আসে, কিছুদিন থেকে যায়, কাকদ্বীপের আশেপাশে ঘোরাফেরা করে নিশ্চয়ই। তবে ওই সাধুরা খুনি নয়, জোজোকে মেরে ফেলবে না, সে ভয় নেই, আমাকেও ওখানে নিয়ে যাবে। কাকাবাবু বললেন, সেই সাধুদের আপনার উপর রাগ আছে বুঝলাম, কিন্তু অন্য কোনো দলও তো জোজোকে ধরে রাখতে পারে। জোজোর বাবা হেসে বললেন, একটা 17 বছরের ছেলেকে শুধু শুধু কে ধরে রাখতে যাবে বলুন? আমি বড় লোক নই, আমার কাছ থেকে টাকা পয়সাও পাবে না। রায়চৌধুরী বাবু, আপনি চিন্তা করবেন না, জোজোকে আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করব। জোজোর মা অবশ্য এসব কথা মানছেন না, তিনি কান্নাকাটি শুরু করেছেন। সে বাড়ি থেকে বেরোবার পর সন্তু বলল, কাকাবাবু, ওই সাধুরা যেখানে থাকে সেই জায়গাটার নাম কালী মহিষানী। টাকমাথা লোকটা লিখেছিল মহিষ কালী, দুটোতে মিল আছে না? কাকাবাবু বললেন, আর পরের লেখাটা? সন্তু বলল, ওখানে ওই নামে কোনো বাজার থাকতে পারে। কাকাবাবু বললেন, সব গুলিয়ে যাচ্ছে। একদিকে হিমালয় আর একদিকে বাংলাদেশের একটা ছোট শহর। কক্সেস বাজারে একবার যাব ভেবেছিলাম, কিন্তু সেখানকার পুলিশ আমাকে চেনে না।
তাদের কাছ থেকে কোনো সাহায্য পাবো না। সন্তু বলল, ম্যাজিশিয়ানের মুখে মুখোশ ছিল, সেটা খুলে ফেললে তাকে চেনার কোনো উপায় নেই। আর তার অ্যাসিস্ট্যান্টের মাথায় একটাও চুল নেই, বুড়ো নেই। সে যদি পরচুলা পরে নেয় আর নকল বুড়ো লাগায়, তাহলে তারও চেহারা একেবারে বদলে যাবে। এরা এখন আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়ালেও বুঝতে পারবো না। কাকাবাবু বললেন, টাকমাতা লোকটাকে পালাতে দেওয়াটা চরম ভুল হয়ে গেছে। ওর পেট থেকে আমি সব কথা বার করে আনতাম। চল একবার অসীম দত্তর বাড়ি যাই, নতুন কোনো খবর পাওয়া যায় কিনা। দরজা খুলে দিল অলি। কাকাবাবু আর সন্তুকে দেখে তার মুখখানা যেন উজ্জ্বল হয়ে উঠল। সে পরে আছে একটা গোলাপি রঙের স্কার্ট, মাথার চুলে রিবন বাঁধা, চোখ গোল গোল করে ফিসফিসিয়ে বলল, কাকাবাবু, আমি জোজোকে আবার দেখেছি। তাই নাকি? কখন দেখলে? স্বপ্নে? না, জেগে জেগে। একটা সাদা দেওয়ালের দিকে তাকিয়েছিলাম, একটু পরে হঠাৎ দেখতে পেলাম, একেবারে স্পষ্ট। এবারে জোজোকে চিনতেও পেরেছি। কি করে চিনলে? বাবার কাছে এখন জোজোর ছবি আছে, সেই ছবি আমি দেখেছি তো, ছবির সঙ্গে হুবহু মিলে গেছে। কোথায় দেখলে? সেই অন্ধকার ঘরে? না না, এবার অন্য জায়গায়। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে কোনো মানুষ নেই, একেবারে ফাঁকা। সেই দ্বীপের ঠিক মাঝখানে একটা মস্ত বড় বাড়ি, সাদা রঙের বাড়ি, অনেক ঘর। সেই বাড়ির একটা ঘরে রয়েছে জোজো। সন্তু হো হো করে হেসে উঠল। অলি রাগ রাগ চোখে তার দিকে তাকিয়ে বলল, এই তুমি হাসলে যে? তোমার নাম রূপকথা, তুমি সত্যিই নতুন নতুন রূপকথা বানাও। তুমি আমার কথা বিশ্বাস করছো না? যে দ্বীপে একটাও মানুষ থাকে না, সেখানে অত বড় একটা বাড়ি কে বানাবে? অলি তবু জোর দিয়ে বলল, কে বানিয়েছে আমি জানি না, কিন্তু ওরকম বাড়ি সত্যিই আছে, আমি দেখেছি। সন্তু বলল, সেখানে আর কেউ থাকে না, শুধু জোজো একা। জোজো ছাড়া আর কোনো লোক দেখিনি, জোজো ঘুমিয়ে আছে। সন্তু মুচকি এসে বলল, ঘুমন্ত রাজপুত্তুর, সোনার কাঠি রূপোর কাঠি বদল করে তাকে জাগাতে হবে। কাকাবাবু ওকে থামিয়ে দিয়ে বললেন, বলি দিদি, পৃথিবীতে অনেক সমুদ্র আছে, হাজার হাজার দ্বীপ আছে। এই দ্বীপটা কোথায় বলতে পারো? অলি আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, না তা জানি না। আমি দেখলাম ধুধু করছে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ। সন্তু বলল, সমুদ্র কখনো ধুধু করা হয় না, ধুধু করা মাঠ ধুধু মরুভূমি হয়। বাংলাও জানে না। অলি বলল, সমুদ্র তাহলে কি হয়? বলতে পারো অকুল সমুদ্র, বা জল, শুধু জল, দেখে দেখে চিত্ত মোর হয়েছে বিকল। কাকাবাবু হাসতে হাসতে বললেন, ওসব কথা এখন থাক। বলি, এক কাপ চা খাওয়াতে পারো? এই সময় অসীম দত্ত ঘরে এসে বললেন, বলি, তোমাদের সেই স্বপ্ন দেখার গল্পটা বলেছে, এই মেয়েটাকে নিয়ে যে কি করি, জেগে জেগে স্বপ্ন দেখে। কাকাবাবু বললেন, ভালোই তো, কত লোক স্বপ্ন দেখে মনেই রাখতে পারে না। অসীম, আর কোনো খবর পেলে? সেরকম কিছু না। বীরভূমে ইসলামবাজারের কাছে দুটো লোক একটা 6 বছরের ছেলেকে চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছে। পাড়ার লোক ওই লোক দুটোকে পিটিয়ে প্রায় মেরেই ফেলতো, পুলিশ এসে পড়ায় প্রাণে বেঁচে গেছে। সে দুটো সাধারণ ছিচকে চোর, এর আগেও জেল খেটেছে। এরা কি একই দলের হতে পারে? মনে হয় না, এরকম তো প্রায়ই শোনা যায়। অসীম দত্ত বললেন, তুমি যদি চাও লোক দুটোকে কলকাতায় আনতে পারি, তুমি জেরা করে দেখতে পারো, কিংবা তুমি বীরভূমে যাবে? ওদেরই বরং কলকাতায় আনো। তারপর চা খেতে খেতে কিছুক্ষণ গল্প হলো। একসময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। অসীম দত্ত রিসিভার তুলে বললেন, ইয়েস, অসীম দত্ত স্পিকিং। কে? সিরাজুল চৌধুরী। কি খবর সিরাজুল? অনেকদিন পর। কার ছেলে? কি হয়েছে? কবে হলো? ডিটেলস দাও তো। ভেরি স্ট্রেঞ্জ, আমাদের এখানেও এরকম হয়েছে। প্রায় 10 মিনিট কথা বলার পর অসীম দত্ত টেলিফোন ছাড়লেন। কাকাবাবুর দিকে কয়েক মতো তাকিয়ে থেকে বললেন, অদ্ভুত অদ্ভুত। কে ফোন করেছিল জানো? সিরাজুল চৌধুরী, আমার অনেক দিনের বন্ধু মানুষ, বাংলাদেশের পুলিশের একজন বড় কর্তা। সে আমাকে একটা অনুরোধ জানালো। ব্যাপার হয়েছে কি, ঠিক জোজোর মতনই বাংলাদেশে একটি ছেলে অদৃশ্য হয়ে গেছে। কাকাবাবু সোজা হয়ে বসে জিজ্ঞেস করলেন, তার বয়স কত?
17 বা 18, একজন বড় ব্যবসায়ীর ছেলে, লেখাপড়াতেও ভালো। ব্যাপারটা নিয়ে ওখানে খুব হইচই পড়ে গেছে। ছেলেটির নাম রশিদ হায়দার, ডাকনাম নিপু। কি করে অদৃশ্য হলো? ওই একইভাবে চট্টগ্রাম শহর থেকে খানিকটা দূরে এক জায়গায় ম্যাজিক দেখানো হচ্ছিল, মানুষ অদৃশ্য করার ম্যাজিক। ওই নিপু বিজ্ঞানের ছাত্র, সে বিশ্বাস করেনি, উঠে গিয়ে বলেছিল আমাকে অদৃশ্য করুন দেখি। ব্যাস, সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে গেল আর ফিরে আসেনি। সেই ম্যাজিশিয়ানের মুখে মুখোশ ছিল? সেটা জিজ্ঞেস করিনি। পরের দিন যখন ছেলেটির খোঁজ পড়লো ততক্ষণে ম্যাজিশিয়ান তাঁবু গুটিয়ে সরে পড়েছে। ছেলেটাকেও পাওয়া যাচ্ছে না, ম্যাজিশিয়ানও ধরা পড়েনি। তোমাকে ফোন করে জানালো কেন? তোমার কাছে পরামর্শ চাইছে? না, তা নয়। সিরাজুলের ধারণা ওই ম্যাজিশিয়ানটি ইন্ডিয়ান, কিংবা তা যদি নাও হয়, ওই ছেলেটিকে স্মাগল করে পশ্চিমবাংলায় আনা হয়েছে। একদল ক্রিমিনাল বাংলাদেশ থেকে ছেলে মেয়েদের ধরে ধরে পশ্চিমবাংলায় নিয়ে আসে। এখানকার কিছু ক্রিমিনালদের সঙ্গে ওদের যোগাযোগ আছে। সেই সব ছেলে মেয়ে এখান থেকে বোম্বে নিয়ে গিয়ে আরব দেশে পাচার করে দেয়। হ্যাঁ, এরকম শুনেছি। কিন্তু সে তো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যায়, ওখানে গিয়ে ভিক্ষে করায় কিংবা উটের পিঠে চাপিয়ে দৌড় করায়। বড় বড় ছেলে মেয়েদেরও নিয়ে গিয়ে ধনী শেখদের বাড়িতে কাজ করায়। একবার কোনো বাড়িতে ঢুকলে আর বেরোতে পারে না। এরকম ক্রিমিনালদের গ্যাং আগে এখানে ধরাও পড়েছে। সিরাজুল আমাকে অনুরোধ করলো যে কোনো উপায়ে নিপুকে খুঁজে বার করতেই হবে। আমার এখন সন্দেহ হচ্ছে জোজোকেও আরব দেশে পাঠিয়ে দেয়নি তো। অলির দিকে তাকিয়ে সন্তু বলল, ধু ধু করছে মরুভূমি, তার মধ্যে একটা সাদা বাড়ি, এটা হতেও পারে। অলি জোর দিয়ে বলল, না, আমি সমুদ্রই দেখেছি। কালই আমি চট্টগ্রাম যাব, তুমি সিরাজুল চৌধুরীকে একটা খবর দিয়ে দাও। অসীম দত্ত বললেন, তুমি চট্টগ্রামে গিয়ে কি করবে? বরং ওই ক্রিমিনালদের একটা ঘাঁটি আছে দমদমের দিকে, খবর পাওয়া যাচ্ছে, সেখানে একবার রেড করে দেখলে হয়। সেসব কাজ তুমি করো, আমি চিটাগাং একটু বেরিয়ে আসি। অনেকদিন বাংলাদেশে যাইনি, সন্তুও যাবে আমার সঙ্গে। অলি সঙ্গে সঙ্গে বলে উঠল, আমিও যাব। অসীম দত্ত বললেন, এই রে। কাকাবাবু সস্নে অলির মাথায় হাত রেখে বললেন, সেখানে তো তোমায় নিয়ে যাওয়া যাবে না, সেটা অন্য দেশ, সেখানে যেতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। অলি ঝাঁকুনি দিয়ে মাথা সরিয়ে নিয়ে বলল, ওসব জানি না, আমি যাবই। জানি, কাকাবাবু ওখানে জোজোকে খুঁজতে যাচ্ছেন। কাকাবাবু বললেন, শোনো শোনো অলি, জোজোর বাবা বলেছেন তিনি জোজোকে খুঁজে বার করবেন। আমাদের আর দায়িত্ব নেই, বাংলাদেশে আমি বেড়াতেই যাচ্ছি। ওসব আমি বুঝি, আমাকে ঠকানো হচ্ছে। আমার পাসপোর্ট করে দাও, আমি যাব। কি পাগলামি করছিস অলি? পাসপোর্ট কি সহজে হয় নাকি? অনেকদিন লাগে। শুধু শুধু জেদ করে লাভ নেই। এবার অলির চোখে জল এসে গেল। সে বলল, ওই সন্তুর পাসপোর্টটা আমাকে দিয়ে দাও, ও যাবে না, ওর বদলে আমি যাব। অসীম দত্ত আর সন্তু হেসে উঠল। অসীম দত্ত বললেন, সব পাসপোর্টে ছবি থাকে, অন্যের পাসপোর্ট নিয়ে গেলে কি হয় জানিস না, পুলিশ ক্যাক করে ধরে জেলে পুরে দেবে। অলি বলল, স্মাগলাররা যে ছেলে মেয়েদের নিয়ে আসে, তাদের তো পাসপোর্ট থাকে না, আমিও সেইভাবেই যাব। অসীম দত্ত বললেন, আরে স্মাগলাররা বেআইনি কাজ করে, আমরা কি তা করতে পারি? অবুঝ হোসনি লক্ষ্মীটি। অলি এবার ঝরঝর করে কেঁদে ফেলল। কাকাবাবু তা দেখে খুব কষ্ট হলো। তিনি বললেন, অলি, এবারে সত্যিই তোমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তবে আমি কথা দিচ্ছি, এরপর আমি যেখানে যাব তোমাকে নিশ্চয়ই নিয়ে যাব। তোমার বাবাকে বলে দিচ্ছি, এর মধ্যে তোমার পাসপোর্ট করিয়ে রাখবে। অলি এক হাত দিয়ে মুখ ঢেকে বলল, আকল সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, তার মাঝখানে একটা সাদা বাড়ি। দুপুরের মধ্যেই ভিসা আর টিকিট হয়ে গেল, সন্ধ্যেবেলা প্লেন। মোটে 45 মিনিট লাগে কলকাতা থেকে চিটাগাং যেতে। ছোট্ট এয়ারপোর্ট, সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন সিরাজুল চৌধুরী। বেশ বড়সড় চেহারা, নাকের নিচে মোটা গোঁফ, দেখলেই জবরদস্ত পুলিশ অফিসার বলে মনে হয়। তিনি কাকাবাবুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, আসুন আসুন রায়চৌধুরী সাহেব, এই প্রথম চিটাগাং এলেন, ওয়েলকাম ওয়েলকাম। আগেও এসেছি, কেউ জানতে পারেনি, এবারেও কাউকে জানাবেন না, এটা আমার ভাইপো সন্তু। সিরাজুল সাহেব বললেন,
আমি বইটই বিশেষ পড়ি না, তবে আমার ছেলে মেয়েরা আপনাদের কথা জানে। তারাই সন্তুর খুব ভক্ত। তারা ঢাকায় আছে, একদিন আমাদের বাড়িতে যেতে হবে। গাড়িতে ওঠার পর তিনি আবার বললেন, নিপুর কোনো খোঁজ পেলেন? আমার দৃঢ় ধারণা তাকে কলকাতায় নিয়ে গেছে। বোম্বে তো চালান করে দিতে পারে। ও, আপনারা তো এখন বোম্বেকে মুম্বাই বলেন, তাই না? কাকাবাবু বললেন, অসীম দত্ত সেসব ব্যবস্থা নিচ্ছেন। আমি এখানে বেড়াতে এসেছি, কক্সেস বাজার যাব, সেখানে থাকার জায়গা পাওয়া যাবে? সিরাজুল চৌধুরী বললেন, অনেক জায়গা আছে, সুন্দর ব্যবস্থা, গিয়ে দেখবেন সে শহরের কত বদল হয়ে গেছে। এখানে আপনাদের জন্য গেস্ট হাউসের ব্যবস্থা করেছি। অসীম যদি নিপুকে উদ্ধার করে ফেরত পাঠাতে পারে তবে বড়ই কৃতজ্ঞ হব। এখানে আপনারা যা সাহায্য চান পাবেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, যে ম্যাজিশিয়ানের খেলা দেখতে গিয়ে নিপু নামের ছেলেটি অদৃশ্য হয়ে গেছে, তার মুখে কি মুখোশ ছিল? সিরাজুল সাহেব চমকে উঠে বললেন, আপনি জানলেন কি করে? হ্যাঁ, সে একটা মুখোশ পড়েছিল, অনেকটা কমিক্সের ফ্যান্টমের মতন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তার একজন সহকারী ছিল কি, যার মাথায় একটাও চুল নেই, ভুরুও নেই? সিরাজুল সাহেব বললেন, সেরকম কিছু রিপোর্ট পাইনি, সহকারীর কথা কেউ বলেনি। এখান থেকে আর কোনো ছেলে হারাবার খবর পাওয়া গেছে কি? দেশে কত মানুষ কিছু কিছু হারিয়ে যায়, সন্ধান পাওয়া যায় না। অনেকে পুলিশেও খবর দেয় না। তবে ম্যাজিক দেখিয়ে 17-18 বছরের ছেলেদের উধাও করার মধ্যে বেশ নতুনত্ব আছে, তাই না? সিরাজুল সাহেব বললেন, চোরেরা এই কায়দাটা কেন নিয়েছে জানেন? রাস্তাঘাট থেকে ছেলে মেয়ে চুরি করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে, আর ধরা পড়লেই লোকের হাতে মার খেতে খেতে প্রাণটা বেরিয়ে যাবে। ম্যাজিক দেখিয়ে অদৃশ্য করলে সে ভয় নেই। লোকে ভাববে ম্যাজিকের খেলা, একটু পরে ফিরে আসবে, কিংবা ছেলেটা ইচ্ছে করে লুকিয়ে আছে। ঠিক বলেছেন। এই জন্যই বাচ্চাদের বদলে বড় বয়সের ছেলেদের নিচ্ছে, যারা ইচ্ছে করে লুকিয়ে থাকতে পারে, যাদের নিয়ে কেউ প্রথমেই বেশি চিন্তা করে না। কথা বলতে বলতে গাড়িটা পৌঁছে গেল গেস্ট হাউসে। বড় বড় গাছপালায় ঘেরা সেই বাড়িটাকে বাইরে থেকে দেখাই যায় না। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠবার পর সামনে চওড়া বারান্দা, পাশাপাশি অনেক ঘর। সিরাজুল চৌধুরী লোকজনদের ডেকে সব ব্যবস্থা করে দিলেন। কাকাবাবুকে বললেন, আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না, যা দরকার হয় চাইবেন। চৌধুরী সাহেব, আপনার সঙ্গে কয়েকদিন থাকতে পারলে আমার ভালো লাগতো খুব, কিন্তু তার উপায় নেই। আমায় কালই ঢাকায় যেতে হবে বিশেষ কাজে। আমার দুজন অফিসার আপনাদের দেখাশোনা করবে। না না, আপনি ব্যস্ত মানুষ, আমি জানি। আমাদের দেখাশোনা করবার দরকার নেই, শুধু কক্সেস বাজারে যাওয়ার একটা ব্যবস্থা করে দিলেই হবে। আমি মহেশখালীর পুরানো মন্দিরটা একবার দেখতে যাব। সিরাজুল চৌধুরী বললেন, কাল সকালেই আপনাদের জন্য একটা গাড়ি আসবে, সেই গাড়িটা যতদিন খুশি সঙ্গে রাখবেন, সব জায়গায় নিয়ে যাবে। সিরাজুল সাহেব চলে যাওয়ার পরই গেস্ট হাউসের ম্যানেজার দুটি বড় বড় প্লেটে ভর্তি নানা রকম খাবার নিয়ে এলেন। তাতে কচুরি, সিঙ্গারা থেকে শুরু করে অনেক রকম কেক, পেস্ট্রি সাজানো রয়েছে। সন্তু বলল, এত খাবার কি করে খাবো? বাংলাদেশের মানুষরা খুব খাওয়াতে ভালোবাসে। কাল থেকে দেখবি যার সঙ্গে আলাপ হবে সেই বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে চাইবে। কারো বাড়িতে নেমন্তন্ন মানেই 5-6 রকমের মাছ আর 3-4 রকমের মাংস থাকবেই। সন্তু শুধু একটা সিঙ্গারা তুলে নিয়ে কামড় দিল। তার মনে হয় জোজো খেতে ভালোবাসে, সে এখানে থাকলে খুশি হতো। জোজোকে এদিকে কোথাও ধরে রেখেছে, না আরব দেশে পাচার করে দেওয়া হয়েছে এরই মধ্যে, কিংবা সে আছে হিমালয়ে। হঠাৎ সন্তুর চোখ দুটো জ্বালা করে উঠল। জোজো কি চিরকালের মতন অদৃশ্য হয়ে যেতে পারে? রাত্রিবেলা ডিনারের সময়ও প্রচুর খাবার দেওয়া হলো। কাকাবাবু বা সন্তু কেউই বেশি খেতে পারে না। জোজোর কথা বেশি করে মনে পড়ায় সন্তুর আজ কিছুই খেতে ইচ্ছে করছে না। গেস্ট হাউসটাতে অনেক ঘর, কিন্তু আর কোনো ঘরে লোক নেই। কর্মীরা থাকে পেছনের দিকে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়ার শব্দও শোনা যায় না। 10টার মধ্যে চতুর্দিক একেবারে শুনশান। কাকাবাবু বারান্দাটা একবার ঘুরে দেখে নিয়ে ঘরে এসে ভালো করে দরজা বন্ধ করলেন। রিভলভারটা বালিশের নিচে রেখে বললেন, রাতটা একটু সাবধানে থাকিস সন্তু, রাত্রিরে কিছুতেই ঘরের বাইরে যাবি না। আলো নিভিয়ে দেওয়ার পর সন্তুই ঘুমিয়ে পড়ল আগে। সন্তুর ঘুম ভেঙে গেল কিছু একটা ঠান্ডা জিনিসের ছোঁয়ায়। তার কপালে কেউ যেন এক চাঙড় বরফ রেখেছে। সে সেখানে হাত দিয়ে টের পেল, বরফ নয়, কারো হাত। অসম্ভব ঠান্ডা। মানুষের হাত এত ঠান্ডা হতে পারে না। তারপরই একটা ঘরর ঘরর শব্দ হলো। তার শিয়রের কাছে একজন কেউ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ঠিক টর্চের আলোর মতন জ্বলছে। ঘরের দরজা বন্ধ, তবু এই লোকটা কি করে ঢুকলো?
মানুষ নয়, ভূত। ধুত, সন্তু ভূত বিশ্বাস করে না। ভূত বলে কিছু নেই। তবে কি অন্য গ্রহের প্রাণী? তাই হবে নিশ্চয়ই। মানুষের চোখ ওই রকম ভাবে জ্বলে না। এইবার সেই প্রাণীটা সন্তুর হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। তার হাতে অসম্ভব জোর। সন্তু ছাড়িয়ে নিতে পারল না নিজেকে। কাকাবাবুকে সে ডাকতেও পারছে না, গলা শুকিয়ে গেছে। সেই প্রাণীটা তাকে দরজার কাছে নিয়ে যেতেই দরজাটা খুলে গেল আপনা থেকে। বাইরে এসে সন্তু দেখল বারান্দার নিচে বাগানে বনবন করে ঘুরছে একটা আলোর মালা। তার নিচে একটা পালকির মতন জিনিস, ভেতরে বসার জায়গা, তাও অনেক রঙের আলো দিয়ে সাজানো। এটা কি একটা ছোট্ট হেলিকপ্টার না মহাকাশযান? এবার সেটার পেছন থেকে বেরিয়ে এলো সেই টাক মাথা লোকটা, যার গায়ে চকচকে কোনো ধাতুর পোশাক, মুখটা শুধু বেরিয়ে আছে, এরও চোখ জলজল করছে। ও, এ লোকটাও তাহলে মহাকাশের প্রাণী। সে হাতছানি দিয়ে সন্তুকে ডাকলো। সন্তু এবার চেঁচিয়ে উঠল, না, যাব না, আমি যাব না। অন্য প্রাণীটা সন্তুকে টানতে লাগলো। সন্তু নিজেকে ছাড়াতে পারছে না, ছটফট করছে। এই সময় তার স্বপ্নটা ভেঙে গেল। তবু বুঝতে সময় লাগলো কিছুটা। সত্যি স্বপ্ন। হ্যাঁ, সে বিছানাতেই শুয়ে আছে। ঘরের দরজা বন্ধ। অন্ধকার কিছুটা পাতলা হয়ে গেছে, ঘরের মধ্যে কেউ নেই। এরকম একটা বিশ্রী স্বপ্ন দেখার কোনো মানে হয়? সন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিল। এখনো তার বুক ধকধক করছে। ভয় পাওয়ার জন্য এখন তার লজ্জা হলো। কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমোবার চেষ্টা করলেও আর তার ঘুম এলো না। টাকমাথা লোকটাকে সে অন্য গ্রহের প্রাণী বলে দেখলো কেন স্বপ্নে? সেরকম কেউ এলে মানুষের মধ্যে ঘুরে বেড়ানো সম্ভব নাকি? তবে লোকটার হাবভাব বেশ অস্বাভাবিক ঠিকই। বোবা সেজেছিল, কিন্তু সে বাংলা লিখতে পারে, যতই ভুলভাল বানান হোক। ক্রমে ভোর হয়ে এলো। পাখি ডাকতে লাগলো। এখানে অনেক পাখি। জানালা দিয়ে ভোরের আলো ঘরের মধ্যে এসে পড়ায় সন্তু দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। সকালটা কি সুন্দর। এখনো আর কেউ জাগেনি। কাল সন্ধ্যের পর এখানে এসেছে বলে বোঝা যায়নি। এখন দেখা গেল বাগান ভর্তি নানা জাতের ফুল। অনেক ফুলই সন্তু চেনে না। দুটো হলুদ পাখি এক গাছ থেকে আরেক গাছে উড়ে গেল। এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে রাত্রির দুঃস্বপ্নটা আস্তে আস্তে মুছে গেল সন্তুর মন থেকে। কাকাবাবু জেগে ওঠার পর তাকে কিছুই বলল না। ব্রেকফাস্ট খাওয়ার টেবিলে বসতেই একটা গাড়ি এসে থামল। তার থেকে নেমে এলো দুজন তরুণ অফিসার। কাছে এসে একজন বলল, আসসালামু আলাইকুম। আরেকজন বলল, নমস্কার। একজনের নাম মোস্তাফা কামাল, আরেকজনের নাম তথাগত বড়ুয়া। তথাগত বলল, স্যার আপনারা কোথায় যেতে চান বলুন, আমি আপনাদের নিয়ে যাব। এখানে আশেপাশে অনেক দেখবার জায়গা আছে। কাকাবাবু বললেন, আমি আপাতত কক্সবাজার যেতে চাই, ফেরার পথে চট্টগ্রাম ঘুরে দেখব। তথাগত বলল, তাহলে কামাল আপনার সঙ্গে যাবে, এটা ওর এলাকা। কাল রওনা হবেন, আজ সন্ধেবেলা আমার বাড়িতে দুটি ডাল ভাত খেতে হবে। কামাল বলল, দুপুরে আমার বাড়িতে আমার স্ত্রী বিশেষ করে অনুরোধ জানিয়েছেন আপনাদের। ওসব খাওয়া দাওয়া পরে হবে, আগে বরং কক্সবাজার ঘুরে আসি। এখনই বেরিয়ে পড়তে চাই। আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে কাকাবাবু ও সন্তু গাড়িতে চড়ে বসল। চট্টগ্রাম শহরটি বেশ মনোহর। ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা, পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী, কাছেই সমুদ্র। সেসব কিছুই দেখা হলো না। গাড়িটা একটু পরেই শহর ছাড়িয়ে পড়ল ফাঁকা রাস্তায়। সন্তু কাকাবাবুর এত ব্যস্ততার কারণ বুঝতে পারল না। কক্সবাজার যাওয়া হচ্ছে তো অনেকটা আন্দাজে। টাক মাথা লোকটা লিখেছিল মহিষ কালী। সেটা যদি কালী মহিষানি হয় তাহলে যাওয়া উচিত ছিল হিমালয়। কিংবা ওই লোকটা কাকাবাবুকে ধোকা দেওয়ার জন্য হিজিবিজি কিছু একটা লিখে দিয়েছে। রাস্তা বেশ মসৃণ, গাড়িটাও বিদেশি, যাওয়া হচ্ছে আরামে। কাকাবাবু কামালকে জিজ্ঞেস করছিলেন তার বাড়ি কোথায়, কতদিন হলো সে চাকরিতে ঢুকেছে, এইসব। এক সময় বললেন, আচ্ছা কামাল, আমি শুনেছিলাম চিটাগাঙ্গের লোক এমন ভাষায় কথা বলে যা বাইরের লোক প্রায় কিছুই বুঝতে পারে না, এমনকি ঢাকার লোকেরাও বুঝতে পারে না। কিন্তু তোমার কথা তো সব ঠিকঠাক বুঝতে পারছি। কামাল হেসে বলল, আমরা বাইরের লোকের সঙ্গে আজকাল সে ভাষায় কথা বলি না, নিজেদের মধ্যে বলি। সে ভাষা শুনলে সত্যি আপনারা বুঝতে পারবেন না। একটুখানি শোনাও তো। কামাল ফরফর করে কি খানিকটা বলল, তার এক বর্ণও বোঝা গেল না। কাকাবাবু বললেন, শুনে তো মনে হলো বর্মিজ। সন্তু জিজ্ঞেস করলো, কক্সবাজার জায়গাটাকে এখানকার লোক কি বলে? কামাল বলল, কেউ বলে কক্সবাজার, কেউ বলে কক্সবাজার। সন্তু আবার জিজ্ঞেস করলো,
আর মহেশখালীকে কি বলে? কামাল বলল, আমরা মহেশখালী বলি। ড্রাইভার সাহেব কি বলেন দেখা যাক। ও ড্রাইভার সাহেব, আপনি মহেশখালী গেছেন? ড্রাইভার মুখ ফিরিয়ে বললেন, কি কইলেন স্যার? মহেশখালী? গেছি, লঞ্চে যাইতে হয়। সন্তু কাকাবাবু দেখে আর চোখে তাকালো। কাকাবাবু বললেন, চট্টগ্রাম শহরটার নামও কত বদলে গেছে। কেউ বলে চাটগাঁ, সেটা তবু বোঝা যায়, কিন্তু চিটাগাং শুনলে মনে হয় অন্য নাম। হয়তো আগে চিটাগাংই নাম ছিল, তার থেকে শুদ্ধ করে চট্টগ্রাম বানানো হয়েছিল। কামাল বলল, এই রাস্তাটা ধরে সোজা গেলে বার্মা পৌঁছানো যায়। টেকনাফ বলে আমাদের একটা জায়গা আছে, তারপরেই বার্মার বর্ডার। কাকাবাবু বললেন, এখন আর বার্মা বলা যাবে না, নতুন নাম হয়ে গেছে মায়ানমার। কত নামই যে বদলে যাচ্ছে, ভাগ্যিস কলকাতার নামটা বদলায়নি। রাস্তার দুধারে মাঝে মাঝে ঘন জঙ্গল, কখনো যেতে হচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম। রাস্তা দিয়ে সব মানুষজন যাচ্ছে, তাদের অনেকেরই চেহারা বর্মিজদের মতন। কক্সবাজার পৌঁছবার মুখে এক জায়গায় কামাল বলল, ওই দেখুন সমুদ্র। রাস্তাটা সেখানে বেশ উঁচু, সেখান থেকে নীল সমুদ্র দেখা যায়। তারপর রাস্তাটা নিচু হয়ে শহরে ঢুকে গেছে। কাকাবাবু বললেন, এ শহরটা যে চেনাই যায় না। আমি 10-12 বছর আগে এসেছিলাম, তখন ছিল নিরিবিলি ছিমছাম শহর, এখন কত বড় বড় বাড়ি। কামাল বলল, হ্যাঁ, লোক অনেক বেড়ে গেছে, অনেক টুরিস্ট আসে, তাই প্রচুর হোটেলও হয়েছে, আরও বানানো হচ্ছে। গাড়ি এসে থামলো একটা টুরিস্ট লজে। অনেকখানি জায়গা নিয়ে তৈরি, দুপাশে বাগান, কাছাকাছি আর কোনো বাড়ি নেই। ঘরের জানালা দিয়ে সমুদ্র চোখে পড়ে। বেলাভূমিতে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। জিনিসপত্র ঘরে রেখে দেওয়ার পর কামাল বলল, কাকাবাবু, আপনি মহেশখালীর মন্দির দেখতে যাবেন বলেছিলেন। আপনাদের জন্য স্পিড বোট রেডি আছে, কখন যেতে চান বলুন। কাকাবাবু ঘড়ি দেখে বললেন, এখন 10:15। দুপুরটা কি করব, এখনই ঘুরে আসা যাক না। কামাল বলল, অনেকটা সময় লাগবে, কিন্তু দুপুরে খেতে বেশ দেরি হয়ে যাবে। একদিন না হয় দেরিতেই খাবো, না খেলেই বা ক্ষতি কি বলিস সন্তু? হ্যাঁ, এক্ষুনি যাব। কাকাবাবু কামালের কাঁধ চাপড়ে বললেন, তোমাকেও আজ না খাইয়ে রাখবো। আমার অভ্যাস আছে। আবার বেরিয়ে পড়া হলো। যাওয়ার পথে একটা দোকানে বেশ পুরুষ্টু চেহারা সোনালি রঙের বর্তমান কলা দেখে কাকাবাবুর খুব পছন্দ হয়ে গেল। কিনে নিলেন 1 ডজন। পাকা জেটি এখনো তৈরি হয়নি। একটা সরু লম্বা কাঠের পুলে দুধারে অনেক নৌকা, স্পিড বোট, ছোটখাটো লঞ্চ বাঁধা রয়েছে। কোনোটা কাদার ওপর। ভাটার সময় বলে জল নেমে গেছে। জায়গাটার খুব মাছ মাছ গন্ধ। পুলটার একেবারে শেষ প্রান্তে একটা স্পিড বোটে চাপলো ওরা। চালকটি ঘুমোচ্ছিল। ধর্মর করে উঠে বসে সেলাম দিয়ে বলল, স্যার, আমার নাম আলী। লোকটির চেহারাটা ছোটখাট্ট হলেও বেশ একটা চটপটে ভাব আছে, মুখখানা হাসি মাখা। তাকে পছন্দ হয়ে গেল কাকাবাবুর। চালক পছন্দ না হলে কোনো গাড়িতে চেপেই সুখ নেই। ভট ভট শব্দ করে স্পিড বোটটা চলতে শুরু করলো। প্রথম থেকেই বেশ জোরে, শাঁ করে জল কেটে ছুটছে। মাঝে মাঝে বড় ঢেউ এলে লাফিয়ে লাফিয়ে উঠছে। কাকাবাবু বললেন, ধীরে শুন, আগে কখনো স্পিড বোটে চেপেছিস? না। ও হ্যাঁ, একবার সুন্দরবনে। কাকাবাবু বললেন, সে তো নদী, সেখানে এরকম বড় বড় ঢেউ তো নেই। আমি কখনো সমুদ্রের স্পিড বোটে ঘুরিনি, সিনেমায় দেখেছি। কাকাবাবু কামালকে জিজ্ঞেস করলেন, এই বোট কি কখনো উল্টে যেতে পারে? কামাল বলল, সহজে উল্টায় না, কখনো কঠিন অবস্থায় পড়লে উঠে যায়। তা যায়, ঝড় বদলের সময় বেশি ভয় থাকে। উঠে গেলে কি হয়? যাত্রীরা প্রাণে বাঁচে? দেখুন, খানিকটা তো রিস্ক থাকেই, তবে এই বোট উল্টে গেলেও ডুবে যায় না, আবার সোজা করে নেওয়া যায়। ততক্ষণ সাঁতার কেটে থাকতে হয়। যদি কেউ সাঁতার না জানে তাহলে তো খুব বিপদ। আমাদের এদিকে সব লোকই সাঁতার জানে, আপনি জানেন না? সাঁতার তো জানি, কিন্তু সমুদ্রে সাঁতার কাটা কি সহজ কথা? ওরা পায়ে কতক্ষণই বা পারবো। তাহলে কি ফিরে যাব? পরে প্যাসেঞ্জার লঞ্চে আসা যেতে পারে, সেগুলো অনেক বড়, খুব ঝড় বাদল না হলে ভয় থাকে না। না না, ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমার বেশ ভালোই লাগছে। কে সন্তু, ভয় পাচ্ছিস না তো? সন্তু জোরে জোরে দুদিকে মাথা নাড়ল।
জেটি ছাড়িয়ে অনেকটা দূরে আসার পর বোটটা এমনিতে ঠিকভাবেই চলছে, হঠাৎ হঠাৎ কোথা থেকে ঢেউ আসছে, অমনি লাফিয়ে ওঠে। তখন বুকটা কেঁপে ওঠে ঠিকই। সন্তু দু হাতে শক্ত করে ধরে আছে পাটাতন। কাকাবাবু বোটের চালককে বললেন, আলী ভাই, সাবধানে চালাবেন, আপনার ওপর আমাদের জীবন নির্ভর করছে। আলী কাকাবাবুর ক্রাচ দুটো একবার দেখে নিয়ে বলল, আপনার মতন কোনো প্যাসেঞ্জার এই বোটে উঠে নাই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি তো অনেকদিন চালাচ্ছেন, এর মধ্যে একবারও বোট উল্টেছে? আলী বলল, তা ধরেন 5-6 বার তো হবেই। 5-6 বার? সবাই ঠিকঠাক ছিল নাকি কেউ কেউ? আলী বলল, এই তো গত মাসেই লস্কর সাহেবের পোলাটা কি যে হইল আর পাওয়াই গেল না। কামাল বলল, পোলাটা মানে বুঝলেন, ছেলেটা। বাবু বললেন, থাক ওসব কথা থাক। আচ্ছা কামাল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এখানে তো বেশ কয়েকটা দ্বীপ আছে তাই না? যদি কেউ বলে একটা দ্বীপে কেউ একটা মস্ত বড় 4 তলা সাদা বাড়ি বানিয়ে রেখেছে, তাহলে সে কথাটা গাঁজাখুরি মনে হবে তাই না? কামাল বলল, মোটেই না, এরকম বাড়ি তো আছে, একটা না অনেক। কাকাবাবুই এবার অবাক হয়ে বললেন, দেখি, দ্বীপগুলোতে তো গরিব লোকেরা থাকে, তাদের ছোট ছোট মাটি খড়ের বাড়ি, বড়জোর টালির বাড়ি, সেখানে হঠাৎ মস্ত বড় 3-4 তলা পাকা বাড়ি কে বানাবে? আমি আগের বার এসে তো এরকম কিছু শুনিনি। কামাল বলল, গোটা পার্বত্য চট্টগ্রামে বহু জায়গায় এরকম বাড়ি ছড়িয়ে আছে। এগুলোকে বলে সাইক্লোন শেল্টার। প্রায় প্রত্যেক বছরই এদিকে সাংঘাতিক সাইক্লোন হয়, বহু লোক মারা যায়। সন্তু খুব আগ্রহ নিয়ে এই কথাবার্তা শুনছিল। এবার সে বলে উঠল, খুব ঝড় হলেই খবরের কাগজে কক্সবাজারের নাম দেখি, এখানেই বেশি ঝড় হয় কেন? কামাল বললে, এটাকে প্রকৃতির নিষ্ঠুরতা বলতে পারো। বঙ্গোপসাগরের এক জায়গায় ঘূর্ণিঝড় তৈরি হয়, তারপর সেটা এই দিকে ধেয়ে আসে, পশ্চিমবাংলার পাশ দিয়েই আসে, কিন্তু আশ্চর্য, সেখানে এই ঝড়ের ঝাপটা লাগে না। আপনাদের ডায়মন্ড হারবার কিংবা কলকাতা প্রত্যেকবার বেঁচে যায়। ঝড়ের যত তেজ সব এসে আছড়ে পড়ে চিটাগাং কক্সবাজারে। এখানে কত ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, কত বাড়ির চাল গাছপালা উড়ে যায় আকাশে, হাজার হাজার গরু ছাগল মারা পড়ে, সাংঘাতিক ব্যাপার হয়। সন্তু বলল, একবার আমাদের অন্ধ্রপ্রদেশেও এরকম সাইক্লোনের ধাক্কা লেগেছিল। কামাল বলল, ঠিক, সেবারে খুব জোর ঝড় হয়েছিল, এদিকে না এসে ওদিকে বেঁকে গিয়েছিল। তোমাদের ওড়িশাতেও কোনো কোনোবার হয়, খালি পশ্চিমবাংলারই ভাগ্য ভালো। কাকাবাবু বললেন, বেশিবার এদিকেই আসে, প্রচণ্ড ক্ষতি হয়। কয়েক বছর আগেই তো কক্সবাজারের এদিকে 1,00,000 লোক মারা গিয়েছিল না? কামাল বলল, তার বেশি, এদিকের মানুষের দুর্ভোগের শেষ নেই, সেই জন্যেই মাঝে মাঝে ওইরকম পাকা বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। ঝড়ে যখন গরিব মানুষের বাড়িঘর উড়ে যায়, তখন মানুষ ছুটে গিয়ে ওই বাড়িতে আশ্রয় নেয়, তবু প্রাণে বাঁচে। বুঝলাম, বাড়িগুলো কে বানিয়ে দিয়েছে? আমাদের সরকার, মানে সবগুলো নয়, বাংলাদেশ সরকারের অত টাকা নেই, অন্য অনেক দেশও বানিয়ে দিয়েছে, জাপান, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, আপনাদের ইন্ডিয়াও বানিয়ে দিয়েছে, আরও অনেক দেশ সাহায্য করেছে। চলুন না, আপনাকে সেরকম দু একটা বাড়ি দেখিয়ে দেব। আলী বলল, ওই তো ডাইন দিকে দেখেন, ওই তো একখান সাইক্লোন শেল্টার। কাকাবাবু ও সন্তু সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো। স্পিড বোটটার এক পাশে তীর দেখা যায়, আর এক পাশে অথই জল। তীরের দিকে ফাঁকা জায়গায় একটা চৌকো সাদা রঙের বাড়ি দেখা যায় অনেক দূর থেকে। ওখানে আর কিছু ছোট ছোট মাটির বাড়ি রয়েছে, সেগুলো গ্রামের লোকেদের। ওই বাড়িটা একেবারে অন্যরকম, অনেক উঁচু তো বটেই, একেবারে চৌকো এবং ধপধপে সাদা, দেখলেই বোঝা যায় নতুন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সব বাড়ি সাদা? কামাল বলল, বিদেশিরা যেসব বাড়ি তৈরি করে দিয়েছে সেগুলো একই রকম দেখতে, সামনে গেলে আরও দেখতে পাবেন। এরপর আর একটা প্রশ্ন আছে, গ্রামের মানুষদের জন্যই তো এই বাড়িগুলো বানানো হয়েছে, এমনও দ্বীপ আছে যে দ্বীপে কোনো মানুষ নেই, সেই দ্বীপেও কি এরকম বাড়ি থাকতে পারে? কামাল বলল, হ্যাঁ পারে, একখান আছে। মানুষের জন্যই তো সাইক্লোন শেল্টার, যে দ্বীপে মানুষ নেই সে দ্বীপে শুধু শুধু অত বড় বাড়ি বানিয়ে রাখবে কেন? জেলেদের জন্য।
জেলেরা নৌকা নিয়ে অনেক দূরে দূরে মাছ ধরতে যায়। হঠাৎ ঝড় উঠলে তারা কি করবে? আগে কত নৌকা ডুবে গেছে, কত জেলে মারা পড়েছে। এখন তারা ঝড়ের আভাস পেলেই কাছাকাছি দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। ফাঁকা থাকলেও বাঁচবে না, তাই তাদের জন্য বাড়ি রয়েছে। কাকাবাবু সন্তুর দিকে তাকালেন। আলী বলল, সেই দ্বীপটা আমি দূর থেকে দেখছি একবার। দ্বীপটা ভালো না, সেখানে ভূত আছে। কাকাবাবু উৎসাহিত হয়ে বললেন, তাই নাকি? ভূত আছে? এই গে স্যার, যে মানুষগুলো আগে মরে গেছে তারা বাড়িটায় ভূত হয়ে আছে। তবে তো সেখানে যেতেই হয়। আমি কখনো ভূত দেখিনি। কিন্তু সে তো উল্টা দিকে, দূর আছে। কামাল বলল, আপনি যে মহেশখালী যাবেন বলছিলেন, ওই যে দেখুন পাহাড়ের ওপর মন্দির দেখা যাচ্ছে। মন্দির তো পালিয়ে যাচ্ছে না, ওখানেই থাকবে। আগে চলো ভূত দেখে আসি, সেটা একটা নতুন অভিজ্ঞতা হবে। কামাল, তোমার কি ভূতের ভয় আছে নাকি? কি যে বলেন, ভূত ফুত কিছু আছে নাকি? যেসব গ্রামে এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি, শুধু সেই সব জায়গায় মানুষ এখনো ভূতে বিশ্বাস করে। কাকাবাবু আলীকে জিজ্ঞেস করলেন, এই দ্বীপে যে ভূত আছে তা তুমি কি করে জানলে? অন্যরা বলেছে না নিজের চোখে দেখেছো? নিজে দেখেছি। বটে বটে, কি দেখেছো বলো তো? সেই দ্বীপে মানুষজন নাই, তবু রাত্রির বেলা দপ দপ করে আগুন জ্বলে ওঠে। আলেয়া না, চড়া আগুন। আর মাঝে মাঝে একটা শব্দ হয়, কি বিকট সেই শব্দ, যেন মনে হয় একখান দৈত্য পেটের ব্যথায় চিকরাচ্ছে। এবার সবাই হেসে উঠল। কাকাবাবু বললেন, দৈত্যদের পেট ব্যথা হলে কিরকম চিৎকার করে তাও কখনো শুনিনি। তাহলে তুমি বলছো শুধু ভূত নয়, দৈত্য আছে সেখানে। নাও সবাই কলা খাও, কলা খেয়ে গায়ের জোর করে নাও। সেই দ্বীপটার কাছে পৌঁছতে আরও ঘন্টা দেড়েক লাগবে। এখন গনগনে দুপুর, মাথার ওপর জল করছে সূর্য। এখন একটুও শীত নেই। কাকাবাবু কোট খুলে ফেলেছেন, সন্তুও খুলে ফেলেছে সোয়েটার। এরকম দিনের আলোয় কি ভূত দেখা যায়? আলিও বলল যে আগুন টাগুন দেখা যায় সন্ধ্যের পর। তাহলে এত তাড়াতাড়ি সেখানে গিয়ে কি হবে? কামাল বলল, তাহলে এক কাজ করা যাক। কাছাকাছি চাঁদপাড়া নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে সাগরের নোনা জল ঢুকে যায় বলে এখন বাঁধ বাঁধার কাজ চলছে। সরকারি লোকেরা ক্যাম্প করে আছে সেখানে। একজন ইঞ্জিনিয়ার আমার খুব চেনা, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিই আমরা, তারপর বিকেলের দিকে বেরিয়ে পড়লেই হবে। কাকাবাবু বললেন, ঠিক আছে চলো সেখানেই যাই, কিন্তু আমরা কোন দ্বীপে যাব সেসব কিছু তাদের বলবার দরকার নেই। বলবে আমরা এমনিই বেড়াচ্ছি, বাঁধের কাজ দেখতে এসেছি। কামাল বলল, আলি চলো চাঁদপাড়ায়। চাঁদপাড়ায় প্রায় 300 লোক মাটি কেটে বাঁধ দিচ্ছে। আগের বছর সাইক্লোনের সময় সমুদ্রের ঢেউ পাহাড়ের মতন উঁচু হয়ে উঠে পুরো গ্রামটা ভাসিয়ে দিয়েছিল। একটাও ঘরবাড়ি আসতো নেই। তবে যেখানে যেখানে সমুদ্রের জল জমেছিল, এখন সেখানে সেই জল শুকিয়ে নুন বানানো হচ্ছে। গভর্নমেন্ট বাঁধ বানিয়ে দিচ্ছে। মজদুররা কাজের ফাঁকে ফাঁকে মাছ ধরছে অল্প জলে। একজনের ঝুড়িতে লাফাচ্ছে বড় বড় চিংড়ি। কামালের চেনা লোকটি জোর করে ওদের ভাত মাছের ঝোল খাইয়ে দিল। গরম গরম ভাত আর টাটকা চিংড়ি মাছের ঝোল, অপূর্ব স্বাদ। কাকাবাবু বললেন, দেখো ভেবেছিলাম শুধু কলা খেয়ে দিনটা কাটাতে হবে, কেমন সুস্বাদু খাদ্য জুটে গেল। কোনো হোটেলে এত টাটকা চিংড়ি মাছ পাবে? কামাল বলল, এত দূর পর্যন্ত তো আসবার কথা ছিল না, আমিও আগে ভাবিনি। মাটি কাটা শ্রমিকরা কাকাবাবুকে ভেবেছে কোনো অফিসার। খোঁড়া পা নিয়ে এত দূর এসেছেন বাঁধের কাজ দেখার জন্য, তাহলে নিশ্চয়ই খুব বড় অফিসার হবেন। সবাই বেশি বেশি কাজ করতে লাগলো। বিকেলের একটু আগে বেরিয়ে পড়া হলো সেখান থেকে। খানিক বাদেই সন্তু মুখ ঘুরিয়ে দেখল, এখন চারিদিকেই সমুদ্র, কোনো দিকেই আর তীর দেখা যায় না। শীতকালের আকাশে মেঘ নেই, আকাশ নীল, জলও নীল। এখানে আবার ঢেউ বেশি, ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে আর স্পিড বোটটা লাফিয়ে লাফিয়ে উঠছে। কাকাবাবু ওকে জিজ্ঞেস করলেন, এত দূরেও জেলেরা মাছ ধরতে আসে? জি আসে, এখন তো শীতকাল, এই সময় মাছ ওঠে কম। গরমকালে এলে দেখবেন নৌকোয় নৌকোয় জায়গাটা ভরে গেছে। কাকাবাবু বললেন, গরমকালেই ঝড় ওঠে, শীতকালে তো তেমন ঝড় হয় না। শীতের সময় এই সাদা বাড়িগুলো খালি পড়ে থাকে। কামাল বলল, অন্য সময় কাউকে আসতে দেওয়া হয় না, না হলে তো বাড়িগুলো জবরদখল হয়ে যাবে। সন্তু বলল, দূরে দূরে দুই একটা নৌকো দেখা যাচ্ছে।
এখানকার নৌকোয় তো বৈঠা বাইতে হয় না, মোটর লাগানো থাকে, তাই অনেক দূর যেতে পারে। নৌকো কথাটাই উঠে যাচ্ছে, এখন বলে ভটভটি। কামাল বলল, আধুনিক বিজ্ঞানের সাহায্য এই জেলেরাও পাচ্ছে। এত দূর বৈঠা বেয়ে আসতে হলে কত পরিশ্রম হতো ভাবুন, সময়ও লাগতো অনেক। ছোটবেলায় দেখেছি পালতোলা নৌকা বাতাসে টেনে নিয়ে যেত, একজন মাঝি হাল ধরে বসে থাকতো, ভারী সুন্দর দেখাতো। এইরকম কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। তারপর এক সময় সেই কুল কিনারাহীন সমুদ্রের বুকে জেগে উঠল একটা দ্বীপ, প্রায় গোল আকৃতি, মাঝারি উচ্চতার গাছপালা রেখা দিয়ে ঘেরা, আর একটাও বাড়িঘর নেই। শুধু সাদা রঙের বিশাল এক চৌকো বাড়ি মাথা উঁচু করে আছে। সমুদ্রের নীল, গাছপালার সবুজ, আর বাড়িটা সাদা রং মানিয়েছে চমৎকার। সন্তু অস্ফুটভাবে বলল, তাহলে সত্যিই এরকম দ্বীপ আছে, তাতে সাদা বাড়িও রয়েছে? কি করে বলতে পারলো মেয়েটা? কাকাবাবু বললেন, তোরা তো বিশ্বাস করিসনি, কেউ কেউ পারে। এখন অলির কথার বাকিটা মিললেই হয়। কামাল বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি বললেন? কাকাবাবু বললেন, আমাদের কলকাতার একটি মেয়ে, সে কখনো এদিকে আসেনি, অথচ সে বলে দিয়েছিল এরকম দ্বীপের মধ্যে একটা সাদা বাড়ি আছে। হয়তো কোনো পত্রিকায় পড়েছে। বাংলাদেশের সাইক্লোন নিয়ে অনেক বিদেশি কাগজেই লেখালেখি হয়। সন্তু জিজ্ঞেস করলো, এমন সুন্দর একটা দ্বীপ, এখানে মানুষ থাকে না কেন? কামাল বলল, খাবার পানি পাবে কোথায়? চারিদিকে সমুদ্র আর পানি এত না যে মুখে দেওয়া যায় না। সেই যে ইংরেজি কবিতা আছে না, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। আলী বলল, এই পর্যন্ত, এইখান থেকে দেখেন। কাকাবাবু মুগ্ধভাবে দ্বীপটার দিকে তাকিয়ে থেকে বললেন, এমন সুন্দর একটা দ্বীপ, ঠিক যেন স্বর্গের বাগান। এটা ভূতেরা দখল করে থাকবে সেটা তো ঠিক নয়। জেলেদের আশ্রয় দেওয়ার জন্য বাড়িটা তৈরি হয়েছে, সেটা ভূতেরা নিয়ে নেবে? এ ভারী অন্যায়। এখান থেকে ভূত তাড়াবার কেউ চেষ্টা করেনি? কামাল বলল, আসল ব্যাপার কি জানেন, সাইক্লোন বা জোর ঝড়বাদল হলেই এদিকটা সম্পর্কে সরকারের টনক নড়ে। অন্য সময় এদিকে তো কেউ আসেই না। এই ভূতের ব্যাপারটা তো আমি প্রথম শুনছি। স্পিডবোটটা থেমে যেতে দেখে কাকাবাবু বললেন, এ কি আলী ভাই, ইঞ্জিন বন্ধ করলে কেন? আলী বলল, আর আমি যাব না। দ্বীপটার দিকে তাকালে যে সেখানে ভয়ের কিছু আছে তা কল্পনাও করা যায় না। সূর্য সবেমাত্র ডুবে গেলেও এখনো লালচে রঙের আলো ছড়িয়ে আছে। দূরে সাদা বাড়িটাও যেন রাঙা হয়ে উঠেছে। কয়েকটি সিগাল পাখি দুলছে তীরের কাছে। এই অপরূপ ছবিটি শুধু দূর থেকে দেখে আশা মেটে না। কিন্তু আলী আর কাছে যেতে রাজি নয়। সে এখন ফিরতে চায়। এতক্ষণ সে বেশ হাসি খুশি মানুষ ছিল, এখন কিসের যেন আশঙ্কায় তার মুখ শুকিয়ে গেছে। কামাল তাকে বোঝাবার চেষ্টা করে বলল, মিয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন? এই দেখো, আমার কাছে পিস্তল আছে, ভূত ট্রুত যেই আসুক একেবারে ফুঁড়ে দেব। কাকাবাবু বললেন, আমরা ভুতুড়ে আগুন দেখলাম না, দৈত্যের চিৎকার শুনলাম না, এর মধ্যেই ফিরে যাব? আলী বলল যে, সেসব রোজ রোজ নাও হতে পারে, এক একদিন হয়। যদি মাঝরাত্রিরে হয় ততক্ষণ কি বসে থাকবো? কাকাবাবু এবার দৃঢ়ভাবে বললেন, ঠিক আছে, তুমি ফিরে যেতে চাও, ফিরে যাবে। আমাদের ওই দ্বীপে নামিয়ে দাও, কাল সকালে এসে আমাদের নিয়ে যাবে। আলী এবারে হতভম্ব হয়ে গিয়ে বলল, আপনারা ওইখানে সারা রাত থাকবেন? আমার আর সন্তুর এরকম অভ্যাস আছে, কামালও ফিরে যাক। কামাল জোর দিয়ে বলল, মোটেই না, আমিও থাকবো। ওই বাড়িটা কেউ দখল করেছে কিনা সেটা আমারও জানা দরকার, ফিরে গিয়ে রিপোর্ট করব। আলী তবু বিড়বিড় করে বলল, অপয়া জায়গা, ৭০ শেখের ভটভটি এর ধারে কাছে এসে ডুবে গিয়েছিল, আর তার খোঁজ পাওয়া যায়নি। আবার সে স্টার্ট দিল। ক্রমশই দ্বীপটা কাছে আসছে। সেখানে জনপ্রাণীর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। গাছগুলো বড় হয়ে উঠেছে ক্রমশ। এক জায়গায় এসে মোটর বোটটা থামল। সেখানে কাদা নেই, বেশ পরিষ্কার বালি। দুটো কচ্ছপ সেখান থেকে সরসর করে জলে নেমে গেল। সন্তুই প্রথম নেমে গেল এক লাফ দিয়ে। কামাল নেমে কাকাবাবুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ধরবো? না, অন্যের সাহায্য ছাড়াই তো জীবনটা কাটাতে হবে। তার ক্রাচ নরম বালিতে গেঁথে গেলেও আস্তে আস্তে তিনি ওপরে উঠে গেলেন। তারপর মুখ ফিরিয়ে বললেন, ঠিক আছে আলী, তুমি যাও, কাল সকালে এসো। কামাল বলল, তুমি চাঁদপাড়ায় গিয়ে থাকতে পারো। আলী তবু ফেরার উদ্যোগ করল না। একটুক্ষণ মুখখানা গোঁচ করে থেকে এসে নোঙর ফেলল। তারপর বোট থেকে নেমে এসে বলল, আপনাদের ফেলে চলে যাব? আমারও তো একটা ধর্ম আছে। তারপর সন্তুর দিকে তাকিয়ে বলল,
ওইটুকু পোলাটা যদি ভয় না পায়, আমি বুড়া মানুষটা ভয়ে পালাবো? কামাল তার কাঁধ চাপড়ে দিয়ে বলল, বাহ, এই তো চাই। বাংলাদেশের মানুষ অত সহজে ভয় পায় না। চারজন একসঙ্গে এগোলো। এর মধ্যে আকাশের রং মিলিয়ে গেছে, নেমে এসেছে অন্ধকার। দূরে সাদা বাড়িটা দেখা যাচ্ছে আবছাভাবে। চতুর্দিক একেবারে নিস্তব্ধ, শুধু সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। কামাল বলল, মনে হয় মাঝে মাঝে 2-4 জন জেলে রাত্রিরে থেকে যায়, আগুন জেলে রান্নাবান্না করে, সেই আগুন দূর থেকে দেখে লোকে ভয় পায়। আলী বলল, তেমন আগুন না, হা হা আগুন। আমার কেন যেন মনে হচ্ছে এখনো এ দ্বীপের লোক আছে, তারা আড়াল থেকে আমাদের দেখছে। পকেট থেকে টর্চ বার করে কাকাবাবু চারিদিকে আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। গাছপালা ছাড়া আর কিছু চোখে পড়ল না। কামাল হঠাৎ চেঁচিয়ে উঠল, কে আছো? কেউ আছো ওখানে? অমনি খানিক দূরে একটা গাছের আড়ালে দপ করে আগুন জ্বলে উঠল, যেন মস্ত বড় একটা মশাল মাটিতে পোতা। লক লক করলো তার শিখা। এরকম দেখলেই বুকটা ধক করে উঠবে। আলী কাকাবাবুর গায়ের কোট চেপে ধরল। সেই আগুন থেকে ধোঁয়াও বেরোচ্ছে, তাতে পাওয়া যাচ্ছে ধূপের মতন একটা মৃদু গন্ধ। কামাল উঁচিয়ে ধরে বলল, কে ওখানে আগুন জ্বালালো? মনে হচ্ছে একটা মাটির হাঁড়ি থেকে বেরোচ্ছে, কিছু একটা বাজি নাকি? কামাল এগিয়ে গেল সেটা দেখতে। কাকাবাবু বললেন, বেশি কাছে যেও না, ওটা ফেটে যেতে পারে। ফাটলো না, আগুনটা কমে গিয়ে ভলকে ভলকে ধোঁয়া বেরোতে লাগলো, গন্ধটাও তীব্র হলো। এবার পেছন দিকেও আর এক জায়গায় জ্বলে উঠলো ওই রকম আগুন। কাকাবাবু এবার চেঁচিয়ে উঠলেন, গ্যাস! কামাল সাবধান, কিছু একটা গ্যাস বেরোচ্ছে। কামাল ততক্ষণে মাতালের মতন টলতে শুরু করেছে। হাত থেকে খসে গেছে রিভলভার, ঝুপ করে পড়ে গেল মাটিতে। আলী দারুণ ভয়ে চিৎকার করে উঠল, হায় আল্লাহ! তারপর সে কাকাবাবুকে জড়িয়ে ধরে বলল, হুজুর বাঁচান, আমারে দম বন্ধ হয়ে আসছে। কাকাবাবু অস্থিরভাবে বললেন, ছাড়ো ছাড়ো, এখান থেকে সরে যেতে হবে। আলী আরো জোরে আঁকড়ে ধরল কাকাবাবুকে। তিনি এবার জোরে ধাক্কা দিয়ে আলীকে ফেলে দিলেন মাটিতে। তা করতে গিয়ে একটা ক্রাচ খসে পড়ল মাটিতে। এটা তুলতে গিয়ে আর সময় পেলেন না। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। অজ্ঞান হওয়ার আগে তিনি কোনো ক্রমে বললেন, সন্তু, পালিয়ে যা এখান থেকে, অনেক দূরে সরে যা। সন্তুরও চোখ জ্বালা করতে শুরু করেছিল। সেই অবস্থাতেও সে বাই বাই করে ছুটে মিলিয়ে গেল অন্ধকারে। আলী, কামাল আর কাকাবাবু অজ্ঞান হয়ে পড়ে রইলেন সেখানে। একটু পরেই দ্বিতীয় আগুনটাও নিভে গেল। বাতাসে মিলিয়ে গেল ধোঁয়া। তারপর গাছপালার আড়াল থেকে 4 জন লোক বেরিয়ে এসে ওদের 3 জনকে টানতে টানতে নিয়ে গেল সাদা বাড়িটার দিকে। কাকাবাবুর ক্রাশ দুটো পড়ে রইল সেখানে। সাদা বাড়িটার নিচের তলায় কোনো ঘর নেই। বড় বড় ফ্ল্যাট বাড়ির নিচের তলায় যেমন শুধু পিলার থাকে আর গাড়ি রাখার ব্যবস্থা থাকে, সেই রকম। এবারে সেখানে একটা হ্যাজাক বাতি জ্বালা হলো। তাতে দেখা গেল ঠিক মাঝখানে সিংহাসনের মতন লাল মখমলে ঢাকা একটা উঁচু চেয়ার রয়েছে। ওপরে সিঁড়ি দিয়ে চটি ফটফটিয়ে নেমে এলো একজন মধ্যবয়স্ক লোক। ফর্সা রং, চেহারাটা বেশি বড় না, রোগা পাতলাই বলা যায়। মাথায় কাঁচা পাকা চুল পাতলা হয়ে এসেছে। সে আলকাল্লার মতন একটা পোশাক পরে আছে, সেটা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। তাতে নানা রঙের জরির লম্বা লম্বা স্ট্রাইপ। যখন যেদিকে আলো পড়ে অমনি ঝকমক করে ওঠে। লোকটিকে বাঙালি বলে মনে হয় না, তবে ঠিক কোন জাতের তাও বোঝা যায় না। কোরিয়ান, চীনে বা জাপানি কিছু একটা হতেও পারে। তার হাতে 1-1.5 হাত লম্বা একটা ছোট্ট লাঠির মতন, সেটা মনে হয় সোনার তৈরি। সে এসে সিংহাসনটার কাছে দাঁড়াতেই একসঙ্গে অনেক গলা শোনা গেল, মাস্টার, মাস্টার! তখন বোঝা গেল পেছন দিকের অন্ধকারে অনেক লোক চুপ করে বসেছিল এতক্ষণ। এবার তারা উঠে এলো। প্রথমে পরপর 2 জন মুখোশ পরা লোক তার পায়ে হাত দিয়ে প্রণাম করে গেল। তারপর এক লাইন দিয়ে একদল ছেলে, তাদের প্রত্যেকের বয়স 16 থেকে 18-র মধ্যে, সকলের উচ্চতা সমান। তারা প্রথমে সেই লোকটিকে ঘিরে 7 বার গোল হয়ে ঘুরল। তারপর একজন একজন করে তার সামনে বসলো হাঁটু গেড়ে। সেই লোকটি তাদের কাঁধে সেই সোনার দণ্ডটা ছুঁয়ে বলতে লাগলো, আই ব্লেস ইউ, তোমাদের ট্রেনিং প্রায় ফিনিশড। তোমরা হবে আমার হিউম্যান রোবট। আমি যা আদেশ করব, ইউ উইল ওবে। লোকটি কথা বলে ইংরেজি বাংলা মিশিয়ে। বাংলা শব্দগুলোর উচ্চারণ অন্যরকম, সাহেবের নতুন শেখা বাংলার মতন। লোকটির কথা বলা শেষ হতেই ছেলেগুলি প্রত্যেক যন্ত্র পুতুলের মতন বলতে লাগলো, ইয়েস মাস্টার, ইয়েস মাস্টার, ইয়েস মাস্টার।
সন্তু বিষাক্ত ধোঁয়া থেকে পালিয়ে গিয়েছিল অনেকটা। সাদা বাড়িটার তলায় আলো জ্বলতে দেখে সে গুটি গুটি এগিয়ে এসেছে সেদিকে। অন্ধকারে একটা গাছের আড়াল থেকে সব দেখছে। যে ছেলেগুলো রঙিন আলখাল্লা পরা লোকটার সামনে হাঁটু গেড়ে বসেছে তাদের মধ্যে জোজো আছে। জোজোকে দেখেই সে এমন উত্তেজিত হয়ে উঠেছিল যে আরেকটু হলেই জোজো বলে ডেকে উঠত। নিজেই মুখ চাপা দিয়েছে, কিন্তু জোজো ওরকম অদ্ভুত ব্যবহার করছে না। চোখের মণি দুটো একেবারে স্থির, যেন পলকও পড়ছে না, হাঁটছে দম দেওয়া পুতুলের মতন। সন্তু গুনে দেখল জোজোর বয়সী অর্থাৎ তারও বয়সী মোট 21টা ছেলে আছে এখানে। সকলেরই ভাবভঙ্গি একই রকম, হাঁটা চলা আর চোখ অস্বাভাবিক। ওই আলখাল্লা পরা লোকটা বলল ওদের হিউম্যান রোবট বানাবে। যন্ত্র দিয়ে বানানো রোবট অনেক সময় মানুষের মতন কাজকর্ম করতে পারে, কিন্তু জীবন্ত মানুষ কি রোবট হতে পারে? ওই লোকটা এই ছেলেদের হিপনোটাইজড করে রেখেছে। এই অবস্থায় নাকি মানুষকে দিয়ে ইচ্ছে মতন কাজ করানো যায়। ওই লোকটা জোজোদের দিয়ে কি কাজ করাবে? জোজো আর সবকটা ছেলেই ওই লোকটাকে বলছে মাস্টার। তার মানে ওই লোকটা প্রভু আর সবাই ভৃত্য। ছি 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 ছি, জোজো কি করে বলছে? ওর লজ্জা করে না? এটা জোজো চরিত্রের সঙ্গে মেলেই না মোটে। কিংবা জোজো ইচ্ছে করে এরকম সেজে আছে। সবকটা ছেলেকে আই ব্লেস ইউ বলে সোনার দণ্ডটা ছোঁয়াবার পর আলখাল্লা পড়া লোকটা মাটিতে পড়ে থাকা কাকাবাবুদের দিকে তাকালো। একজন মুখোশধারীকে ডেকে আঙুল দেখিয়ে কি যেন জিজ্ঞেস করলো। সেই মুখোশধারীটি খুব সম্ভবত বুঝিয়ে দিল ওরা কিভাবে এসেছে, কিভাবে ধরা পড়েছে। লোকটি ঠোঁট বেঁকিয়ে অবহেলার সঙ্গে শুনল, তারপর বলল, একটা ছেলে ভেগেছে। ফাইন্ড হিম, গেট হিম, ওকে ধরো। এই আইল্যান্ড থেকে সে পালাবে কোথায়? ঠিক আসতে হবে আমার কাছে। তারপর কামাল আর আলীর দিকে আঙুল দেখিয়ে বলল, ওদের বেঁধে রাখো, পরে ব্যবস্থা হবে। অন্য লোকটার জ্ঞান ফেরাও। দুজন লোক কাকাবাবুর মুখে জলের ছিটে দিতে লাগলো। একটু পরেই কাকাবাবু চোখ মেলে তাকালেন। লোক দুটো কাকাবাবুর 2 হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিল। আলখাল্লা পরা লোকটি কাকাবাবুর দিকে একটা আঙুল নেড়ে বলল, কাম হিয়ার, আমার নিকটে এসো। কাকাবাবু লোকটিকে ভালো করে দেখার চেষ্টা করলেন। এখনো তার মাথা একটু একটু ঘুরছে, চোখের দৃষ্টি পরিষ্কার হয়নি। তিনি বললেন, আমার ক্রাচ দুটো কোথায়? আমি খোঁড়া লোক, হাঁটতে পারি না। এমন সময় একটা লোক একটা লাঠি দিয়ে সজোরে কাকাবাবুর মাথায় মেরে বলল, সোজা হয়ে দাঁড়াতে পারো, হাঁটতে পারো না। মাস্টার ডাকছেন, যাও। বেশ জোরে লেগেছে, ঘাড়ের কাছটায় কেটে গিয়ে রক্ত গড়াচ্ছে। কাকাবাবু মুখ ফিরিয়ে খুব শান্ত গলায় বললেন, আমাকে মারলে কেন? তোমাকে কেউ অমনভাবে মারলে কেমন লাগবে? আমি সত্যি খোঁড়া, আমার কাজ দুটো দাও। আলখাল্লা পড়া লোকটি হুকুমের সুরে বলল, ডোন্ট আর্গু, ইধার এসো। কাকাবাবু বললেন, এখানে কি হচ্ছে, যাত্রাপালা? একজন লোক কাকাবাবুর হাত ধরে টানতেই কাকাবাবু প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে অন্য লোকটি লাঠি দিয়ে আবার খুব জোরে মারল কাকাবাবুর মাথায়। কাকাবাবু সেটা সামলাতে পারলেন না, জ্ঞান হারিয়ে ফেললেন। আলখাল্লা পড়া লোকটি ফিক করে মাটিতে থুতু ফেললেন। তারপর বলল, ডোন্ট ওয়েস্ট টাইম, ওকে ফেলে দাও। একটা স্পিড বোটে চাপিয়ে অনেকখানি সমুদ্রে নিয়ে যাও। থ্রো হিম, শার্ক ওকে খাবে, ক্রোকোডাইল ওকে খাবে, ওর কোনো চিহ্ন থাকবে না। দুজন লোক মাটি থেকে তুলে নিল কাকাবাবুকে। সন্তু সব দেখছে, এবার আর সামলাতে পারলো না। তীরের মতন ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো লোক দুটোর উপর, লাথি মেরে ফেলে দিল একজনকে। তারপর সে কাকাবাবুকে ধরে ছাকাতে লাগলো, যদি তার জ্ঞান ফিরে আসে। তার ধারণা জ্ঞান ফিরে পেলে কাকাবাবু উদ্ধার পাওয়ার ঠিকই উপায় খুঁজে বার করে ফেলবেন। কিন্তু কাকাবাবুর জ্ঞান ফিরল না। দুজন মুখোশধারী সন্তুকে মাটিতে চেপে ধরে একজন তার পিঠের উপর পা রাখল। হা হা করে খুব জোরে হেসে উঠল সেই আলখাল্লা পড়া লোকটি। অমনি বাকি সকলেই একই রকম ভাবে হা হা করে হাসতে লাগলো। তারপর আলখাল্লাধারী যখন বা হাত তুলে বলল, চুপ, অমনি সঙ্গে সঙ্গে সবাই থেমে গেল। আলখাল্লাধারী এবার দুজনকে ইঙ্গিত করলো কাকাবাবুকে সরিয়ে দেওয়ার জন্য। তারা কাকাবাবুকে ধরাধরি করে নিয়ে এলো জলের ধারে। তারপর যে স্পিড বোটে কাকাবাবুরা এসেছিলেন সেটাতেই তোলা হলো তাকে। সেটা চালিয়ে অনেকটা দূর এসে থামলো। এখানে সমুদ্রের কোনো দিক দেখা যায় না, শুধু সমুদ্র। লোক দুটো কাকাবাবুকে চ্যাংদোলা করে তুলে কয়েকবার দুলিয়ে ছুড়ে দিল সমুদ্রের জলে। অন্ধকারে ঝপাং করে শব্দ হলো। স্পিডবোটটা আবার ফিরে গেল ফটফট শব্দ করে। একটু বাদেই মিলিয়ে গেল শব্দটা।
কাকাবাবু ডুবতে লাগলেন। ডুবতে ডুবতে তার জ্ঞান ফিরে এলো। যারা সাঁতার জানে, জ্ঞান থাকলে তারা কখনো ডুবে না। কাকাবাবু ভেসে উঠলেন। প্রথমে তিনি মনে করতে পারলেন না ঠিক কি হয়েছে। জলের মধ্যে পড়লেন কি করে? এটা কি স্বপ্ন দেখছেন নাকি? না, স্বপ্ন কি করে হবে? এই তো ওপরে আকাশ দেখা যাচ্ছে। সমুদ্রের নোনা জল লেগে জ্বালা করছে মাথার ক্ষতস্থানটা। আস্তে আস্তে তার মনে পড়ল একটা লোক তার মাথায় লাঠি দিয়ে মেরেছে দুবার। লোকটাকে দেখতে কেমন ছিল? মুখোশ পরা ছিল, মুখ দেখা যায়নি। মুখোশ পরা থাক আর যাই থাক, লোকটাকে খুঁজে বার করতে হবে। প্রতিশোধ নিতে হবে না? তার গায়ে কেউ হাত তুললে তিনি প্রতিশোধ না নিয়ে ছাড়েন না। লোকটার মাথায় ঠিক ওইভাবে মারতে হবে দুবার। এই অবস্থাতেও কাকাবাবুর হাসি পেয়ে গেল। আগে তো বাঁচতে হবে, তারপর প্রতিশোধের চিন্তা। এই অবস্থায় বাঁচবেন কি করে? কতক্ষণ সাঁতার কাটতে পারবেন? একটা পায়ে জোর নেই, অন্য পাটা কিছুক্ষণ পরেই অসাড় হয়ে যাবে। প্যান্ট, কোট, জুতো, মোজা পরে কি সাঁতার কাটা যায়? শরীরটা ভারী হয়ে আসছে ক্রমশ। ক্রাচ দুটো কোথায় গেল? আহ, এক জ্বালা! কোথাও একটু মারামারি হলেই ক্রাচ দুটো হারিয়ে যায়। কতবার যে ক্রাচ তৈরি করতে হয়েছে তার ঠিক নেই। এখন তিনি ক্রাচ পাবেন কোথায়? ক্রাচ ছাড়া যে তিনি অচল। আবার হাসি পেল। এখানে যদি ডুবেই মারা যান তাহলে আর ক্রাচ দিয়ে কি হবে? প্রাণে বাঁচলে অনেক ক্রাচ পাওয়া যাবে। এত বড় বিপদের সময়ও মানুষের কত তুচ্ছ কথা মনে পড়ে। কাকাবাবু টের পেলেন যে জলে স্রোত আছে। তিনি শুধু ভেসে থাকার চেষ্টা করছেন। স্রোত তাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছে। জোয়ার না ভাটার টান? যদি ভাটা হয় তাহলে আরো সর্বনাশ। তিনি গভীর সমুদ্রে চলে যাবেন। জোয়ার হলে এগোতে পারবেন কক্সবাজারের দিকে। জোয়ার না ভাটা তা বোঝার উপায় নেই। চাঁদ নেই আকাশে, অন্ধকারে কিছুই দেখা যায় না। এই সমুদ্রে হাঙর থাকতে পারে। এক রকমের ছোট ছোট হাঙরকে বলে কামট। সেগুলো কচত করে এক কামড়ে পা কেটে নিয়ে যায়। সেই কামটের পাল্লায় পড়লেই হয়েছে আর কি, দুটো পাই যাবে। দুটো পা গেলে আর বেঁচে লাভ কি? রাজা রায়চৌধুরী এইভাবেই মরবে। সন্তু ওই দ্বীপে রয়ে গেল। কি হবে সন্তুর? হঠাৎ একটা বিকট আওয়াজ পেয়ে কাকাবাবু চমকে গেলেন। দূরে দেখতে পেলেন একটা জলজলে আলো। প্রথমে ভাবলেন সেই দ্বীপের কাছে ফিরে এসেছেন নাকি, এ সেই দৈত্যের চিৎকার। তারপরেই বুঝতে পারলেন এসব একেবারে আজে বাজে ভাবছেন। একটা লঞ্চ কিংবা স্টিমার আসছে। সেটা একবার ভোঁ দিল, সামনে সার্চ লাইট জ্বলছে। কাকাবাবুর বুকের মধ্যে আনন্দ উছলে উঠল। এই তো বাঁচার উপায় পাওয়া গেছে। নিশ্চয়ই তাকে দেখতে পেয়ে তুলে নেবে। কাকাবাবু চেঁচিয়ে উঠলেন, হেল্প, হেল্প, বাঁচাও, বাঁচাও! সমুদ্রের ঢেউ আর লঞ্চের আওয়াজে সেই চিৎকার শোনা গেল না। আরো বিপদ হলো। লঞ্চের জন্য বড় বড় ঢেউ উঠতে লাগলো। তাতে কাকাবাবু উঠছেন আর নামছেন। তাকে দেখা যাবে না। কাকাবাবুর গায়ে কালো কোট, আলো পড়লেও মনে হবে কিছু একটা ময়লা। হলো তাই। লঞ্চটা সার্চ লাইট ঘোরাতে ঘোরাতে খানিকটা দূর দিয়ে চলে গেল। কাকাবাবু যতটা আশায় আনন্দ পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি নৈরাশ্যে ভরে গেল তার বুক। আর কি বাঁচার কোনো উপায় আছে? হাত দুটো ব্যথা হয়ে গেছে, পা অবশ, আর ভেসে থাকতে পারছেন না। এত ক্লান্ত লাগছে যে ইচ্ছে করছে ঘুমিয়ে পড়তে। সমুদ্রের একেবারে তলায় গিয়ে ঘুমিয়ে পড়াই তো ভালো। কাকাবাবুর চোখ বুজে এলো। আলখাল্লা পড়া লোকটি এবারে বলল, ব্রিং দ্যাট বয়, ছেলেটিকে আমার নিকটে আনো। কাকাবাবুকে এইভাবে অজ্ঞান করে নিয়ে যেতে দেখে সন্তু দুবার ফুপিয়ে উঠেছিল। তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। কাকাবাবু একদিন বলেছিলেন, সব মানুষকেই একদিন না একদিন মরতে হয়। মানুষ কত রকম ভাবে মরে, কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে থাকতে হয়। মৃত্যুর কাছে হার মানতে নেই। দুটি লোক সন্তুকে সেই আলখাল্লাধারীর সামনে দাঁড় করাতেই সন্তু চোখ বুজে ফেলল। লোকটি জিজ্ঞেস করল, হোয়াটস ইয়োর নেম? নাম কি আছে? সন্তু বলল, সুনন্দ রায়চৌধুরী। অত বড় নামের দরকার নাই, নিক নেম বলো, ছোট নাম। সন্তু। গুড, সন্টু, বেশ নাম আছে। তবে চক্ষু ক্লোজ করে আছো কেন? আমার ইচ্ছে হয়েছে। ওপেন ইউর আইজ, মাই অর্ডার। চক্ষু খোলো। আমি কারোর হুকুমে চোখ খুলি না, চোখ বন্ধ করি না। দুপাশের লোক দুটি দুদিক থেকে ধাই ধাই করে সন্তু দু গালে চর কষালো। সন্তু একটা শব্দও করল না, চোখ বোঝাই রইল। আলখাল্লাদারি হাততালি দিয়ে উঠল। একজন মুখোশধারী জিজ্ঞেস করলো, মাস্টার, একটা লোহা গরম করে আনবো? চোখের সামনে ধরলে বাপ বাপ বলে চোখ খুলবে। মাস্টার বলল, না, ব্রেভ বয়, এরকম ছেলেই আমার চাই। ও চোখ নষ্ট করা চলবে না।
পরে ঠিক চোখ খুলবে। হি উইল ওবে মি, আমার সব কথা শুনবে। টেক হিম আপস্টেয়ার্স। লোক দুটো সন্তুকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে চলল। দোতলা তিনতলা পেরিয়ে চারতলার একটা ঘরে ওকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। সন্তু সঙ্গে সঙ্গে ঘরটা পরীক্ষা করে দেখল, সম্পূর্ণ ফাঁকা ঘর, কোনো কিছু নেই। দেওয়ালের রং সাদা, দুটো বড় বড় জানালা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। একটা জানালার ছিটকিনি খুলে কাঠের পাল্লাটা ঠেলতেই সেটা সম্পূর্ণ খুলে গেল। জানালায় কোনো লোহার শিক বা গ্রিল নেই। ঝড় বৃষ্টির সময় মানুষের আশ্রয় নেওয়ার জন্য এই বাড়ি তৈরি হয়েছে। এখানে কেউ সবসময় থাকে না। চোর ডাকাতের কথাও চিন্তা করা হয়নি, তাই জানালায় গ্রিল বা শিক লাগায়নি। এরকম ঘরে সন্তুকে আটকে রেখে লাভ কি? সে তো জানালা দিয়েই বেরিয়ে যেতে পারে। সন্তু মাথা বাড়িয়ে নিচের দিকে তাকালো। 4 তোলা, এখান থেকে লাফালে হাড়গোড় টুকরো টুকরো হয়ে যাবে। বাইরের দেওয়ালে পা রাখার কোনো জায়গা নেই। কাছাকাছি কোনো জলের পাইপও চোখে পড়ল না। সন্তু আরো অনেকটা ঝুঁকে ওপরের ছাদের দিকটা দেখে নিল। তারপর জানালাটা বন্ধ করে দিয়ে বসে রইল লক্ষ্মী ছেলে। ঘন্টাখানেক বাদে দরজা খুলে একজন একটা প্লেটে 3খানা পরোটা আর আলুর দম দিয়ে গেল। সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিল সন্তু। হাতের সামনে খাবার পেলে সে অবহেলা করে না। এরপর আবার কখন খাবার জুটবে কি জুটবে না তার ঠিক নেই। খাবার দিয়েছে কিন্তু জল দিল না। পরোটা খেলেই জল তেষ্টা পায়। সন্তু ভাবলেও একজন কেউ নিশ্চয়ই প্লেটটা ফেরত নিতে আসবে, তখন তার কাছে জল চাইবে। হয়তো দিতে ভুলে গেছে, কিন্তু কেউ আর এলো না। ক্রমে রাত বাড়তে লাগলো। মাঝে মাঝে পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিছু লোক চলে যাচ্ছে এ ঘরের পাশ দিয়ে। এ ঘরে বিছানা নেই, একটা শতরঞ্চি বা মাদুর পর্যন্ত নেই। ওরা কি ভেবেছে সন্তু মেঝেতে শুয়ে ঘুমোবে? দেওয়ালে ঠেস দিয়ে বসে রইল সন্তু। একসময় সব শব্দ থেমে গেল। মাঝরাত পেরিয়ে গেছে নিশ্চয়ই। তবু আরো কিছুক্ষণ অপেক্ষা করলো সন্তু। তারপর উঠে একটা জানালার পাল্লা খুলে দেখল। তারপর সেই জানালার ওপর উঠে দাঁড়িয়ে শরীরটা বার করে দিল বাইরে। নিচের দিকে নামবার উপায় নেই, কিন্তু খানিকটা উঁচুতে ছাদের কার্নিশ, হাত তুলে ছোঁয়া যায়। সেটা ধরে ঝুলতে ঝুলতে ওপরে ওঠা যাবে কি করে, সেই চিন্তা না করে সন্তু দুহাতে ছাদের কার্নিশ ধরে ঝুলে পড়ল। হাত একটু আলগা হলেই সোজা নিচে পড়ে যাবে। শরীরটাকে দোলাতে দোলাতে একবার উল্টো সামার সল্ট দিয়ে সন্তু উঠে পড়লো কার্নিশের ওপর। তার শরীরটা কাঁপছে। এক চুল এদিক ওদিক হলে একেবারে আছড়ে পড়তো নিচে। আবার তার মুক্তির আনন্দও হচ্ছে। ছাদটা বিরাট, ফুটবল খেলার মাঠের মতন। আকাশ অন্ধকার বলে সমুদ্রের কিছুই দেখা যায় না। খানিকটা দূরে সমুদ্রের ওপর একটা আলো জ্বলছে। অস্পষ্টভাবে মনে হলো ওখানে একটা লঞ্চ বা স্টিমার দাঁড়িয়ে আছে। ওটা কাদের? এদেরই নাকি? কাকাবাবুকে কি সত্যিই সমুদ্রে ফেলে দিয়েছে, না কোথাও আটকে রেখেছে? অজ্ঞান অবস্থায় সমুদ্রে ফেলে দিলে কাকাবাবু বাঁচবেন কি করে? কাকাবাবু প্রায়ই বলেন, আমার চার্মড লাইফ, মহাভারতের ভীষ্মের মতন আমার ইচ্ছে মৃত্যু, অন্য কেউ আমাকে মারতে পারবে না। ছাদ থেকে নামার সিঁড়ির মুখে কোনো দরজা নেই। সন্তু পা টিপে টিপে নেমে এলো। 4 তলার লম্বা টানা বারান্দা, তার দুদিকে সারি সারি ঘর। সন্তু যে ঘরে ছিল সেটা ছাড়া আর সব ঘরের দরজা খোলা। এখানকার সকলেই ওই মাস্টার নামের লোকটার কথায় উঠে বসে, কেউ পালাতে চায় না। সন্তু খুব সন্তর্পণে একটা ঘরে উঁকি মারল। মেঝেতে শতরঞ্চি পাতা। সে ঘরে 2টি ছেলে ঘুমিয়ে আছে। সন্তু নিঃশ্বাস বন্ধ করে তাদের কাছে গিয়ে মুখ দেখল। তারই বয়সী 2টো ছেলে, অচেনা। বেরিয়ে গিয়ে অন্য একটা ঘরে ঢুকলো। চতুর্থ ঘরটায় সে দেখতে পেল জোজোকে। অন্য ছেলেটি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে। জোজো ঘুমোচ্ছে চিত হয়ে। সন্তু একটা বড় নিঃশ্বাস ফেলল। কতদিন পর দেখা হলো জোজোর সঙ্গে। কলকাতায় একদিন দেখা না হলেই মনটা ছটফট করত। সন্তু আস্তে আস্তে ঠেলা দিতে লাগলো জোজোকে। সে জানে জোজোর গাঢ় ঘুম সহজে ভাঙে না। হঠাৎ জেগেই না চেঁচিয়ে ওঠে। কয়েকবার ঠেলার পর জোজো চোখ মেলে তাকাতেই সন্তু নিজের ঠোঁটে আঙুল দিয়ে ফিসফিসিয়ে বলল, কোনো কথা বলিস না, আমি সন্তু, উঠে আয়। জোজো স্থির চোখে সন্তুর দিকে তাকিয়ে শুয়েই রইল। সন্তু হ্যাঁচকা টানে তাকে উঠিয়ে বলল, সময় নষ্ট করা চলবে না, শিগগির চল। জোজোর হাত ধরে ঘরের বাইরে এসে সন্তু দৌড়ালো সিঁড়ির দিকে। এখনো কোথাও কেউ জাগেনি। কামাল আর আলীকে কোথায় আটকে রেখেছে, ওদের খুঁজতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সন্তু জিজ্ঞেস করলো, তুই আমাকে আগে দেখতে পাসনি? জোজো কোনো উত্তর দিল না। সন্তু আবার বলল, ওই আলখাল্লা পড়ার লোকটার পায়ে হাত দিচ্ছিলি কেন? লোকটা কে? জোজো এবার থমকে দাঁড়িয়ে জোরে জোরে বলল, আই অ্যাম আর নাম্বার 14। হু আর ইউ? সন্তু দারুণ অবাক হয়ে বলল, সে কি রে জোজো, তুই আমায় চিনতে পারছিস না? আমি আর কাকাবাবু তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জোজো আবার একই সুরে বলল, আমার নাম্বার আর 14।
তোমার নাম্বার কত? সন্তু বলল, অত জোরে কথা বলিস না, নাম্বার আবার কি? জোজো নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আরো জোরে চিৎকার করলো, মিস্টার এক্স, মিস্টার এক্স, কাম হিয়ার। সন্তু এবার জোজোর মুখ চেপে ধরে কাতর স্বরে বলল, জোজো কি করছিস? এত কষ্ট করে তোর জন্য এলাম। জোজো আবার মিস্টার এক্স এর নাম ধরে ডাকলো, মিস্টার এক্স, মিস্টার এক্স। এবার 4 তলা থেকে নেমে আসতে লাগলো একজন মুখোশধারী। নিচের তলা থেকেও দুজন উঠে আসছে। ফাঁদে পড়া ইঁদুরের মতন সন্তু একবার নিচে খানিকটা নেমে গিয়ে আবার উঠে এলো ওপরে। তিনজনে একসঙ্গে চেপে ধরলো সন্তুকে। জোজো তার মুখে একটা খুশি মেরে বলল, আই ওবে দ্য মাস্টার। আগের ঘরটাতেই আবার নিয়ে আসা হলো সন্তুকে, তবে এবার হাত পা বেঁধে রেখে গেল। সেই অবস্থাতেই সন্তুর কেটে গেল পরের 7 দিন। কেউ তাকে এক ফোঁটা জলও দিল না, কিছু খাবারও দিল না, তার খোঁজ নিতেও এলো না কেউ। খিদের চেয়েও সন্তু জল তেষ্টা পেয়েছে খুব। তবু সে নিজের মনকে বোঝাচ্ছে যে আগেকার দিনে বিপ্লবীরা জেলখানায় নির্জলা অনশন করতেন। যতীন দাস বেঁচে ছিলেন 63 দিন, তার তো কেটেছে মাত্র 1.5 দিন। এসব ভেবেও মন মানে না। বারবার সে শুকনো ঠোঁট চাটছে জিভ দিয়ে। পা বাঁধা থাকলেও সে লাফিয়ে লাফিয়ে চলে এসেছে জানালার ধারে। জানালাটাও খুলতে পেরেছে। সারাদিন তার কেটে গেল জানালার ধারে। অনেকখানি সমুদ্র দেখা যায়। মাঝে মাঝে 2-1টা ভটভটি নৌকো আর স্পিড বোট যাচ্ছে। এই দ্বীপের কাছে কেউ আসে না। কালকে দূর থেকে সেই দ্বীপটাকে কি সুন্দর আর নির্জন দেখাচ্ছিল, অথচ এখানে কত সব কাণ্ড চলছে। এত ছেলেকে এখানে চুরি করে আনার উদ্দেশ্যটা ঠিক কি এখন বোঝা যাচ্ছে না। ওই যে আলখাল্লা পড়া লোকটাকে সবাই মাস্টার অর্থাৎ প্রভু বলে, সেই লোকটার সব হুকুম এখানে সবাই অন্ধের মতন মেনে চলে। লোকটার একটা কিছু সাংঘাতিক ক্ষমতা আছে। চোখ দিয়ে সবাইকে বশ করে ফেলে। ওর চোখের মণি দুটো হীরের মতন জ্বলজ্বল করে। সন্তু দূর থেকে দেখেছে ওর সামনে গিয়ে, সেই জন্যই চোখ বুজে থেকেছে। মুখোশধারী এখানে 5-6 জন আছে। তারা কর্মী, এই জায়গাটা পাহারা দেয়, অন্য কাজকর্ম করে। মুখোশ পরে থাকে কেন কে জানে? বাইরের লোকেদের ভয় দেখাবার জন্য। তাদের চেয়ে কিন্তু জোজো আর তার বয়সী ছেলেদের খাতির বেশি। এদের পোশাকও ভালো, সাদা ফুল প্যান্ট আর নীল রঙের কোট। সারাদিন ধরে ওই ছেলেদের নানা রকম ব্যায়াম করতে দেখেছে সন্তু। আশ্চর্য ব্যাপার, তারা কেউই প্রায় কোনো কথা বলে না, হাঁটা চলা যন্ত্রের মতন। ওদের মধ্যে জোজো আছে। জোজোর দিকে যতবার চোখ পড়েছে ততবার চোখ ফেটে জল আসছে সন্তুর। জোজো বেশ জোরে একটা খুশি মেরেছিল। চোয়ালে ব্যথা হয়ে আছে। জোজো তার শ্রেষ্ঠ বন্ধু, সে তাকে খুশি মারল। জোজোই কাল রাত্রে তাকে ধরিয়ে দিল। জোজো কি সত্যি জীবন্ত রোবট হয়ে গেছে? সন্তু কিছুতেই হার স্বীকার করবে না, কিছুতেই ওই লোকটাকে মাস্টার বলে ডাকবে না। ওরা যদি তার চোখ কেলে দেয়, কেটে কুচি কুচি করে ফেলেও দেয়, তবু সন্তু রোবট হবে না, সে মানুষই মরবে। সেই আলখাল্লা পড়া মাস্টারকে অবশ্য দিনের বেলা একবারও দেখা যায়নি। কাল ছাদ থেকে যেটাকে লঞ্চ বলে মনে হয়েছিল, সেটা সত্যি একটা লঞ্চ। এখান থেকে প্রায় 1/2 মাইল দূরে দাঁড়িয়ে আছে। এই দ্বীপ থেকে একটা স্পিড বোট মাঝে মাঝে যাতায়াত করছে সেটার কাছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। সন্তু দাঁড়িয়ে রইল একই জায়গায়। নিচে আর কাউকে দেখা যাচ্ছে না। ওপর তলাতেও কোনো লোকজনের শব্দ নেই। সবাই কোথাও চলে গেল নাকি? মাঝে মাঝে কি ওরা ওই দ্বীপ ছেড়ে চলে যায়? সন্তুর কথা কি সবাই ভুলে গেছে? এখান থেকে উদ্ধার পাওয়ার তো কোনো উপায়ই নেই। কেউ যদি এখানে না থাকে তাহলে সন্তু না খেয়ে শুকিয়ে মরে যাবে। কাকাবাবু বেঁচে থাকলে নিশ্চয়ই আসবেন, আর যদি বেঁচে না থাকেন, না, তাহলেও সন্তু না খেয়ে মরতে রাজি নয়। আজ রাতটা সে দেখবে, তারপরে জানালায় উঠে ঝাঁপ দেবে নিচে। আর একটু রাত হওয়ার পর দরজা খুলে গেল। দুজন মুখোশধারী এসে তার পায়ের বাঁধন খুলে দিয়ে দড়িটা বাঁধলো কোমরে। তারপর দড়িটা ধরে টানতে টানতে নিয়ে চলল নিচে। সন্তু যেন একটা গরু কিংবা ছাগল। অনেকটা হাঁটিয়ে সন্তুকে তার একটা স্পিড বোটে তুলল। সেটা যেতে লাগলো লঞ্চটার দিকে। সন্তু একবার ভাবল হাত বাঁধা অবস্থায় সমুদ্রে লাফিয়ে পড়বে, কিন্তু তার কোমরের দড়িটা একজন শক্ত করে ধরে আছে। দেখা যাক এরপর কি হয়। লঞ্চের ভেতর একটা বড় হলঘরের মতন। সেখানে বসে আছে জোজোর বয়সী সবকটি ছেলে। সন্তুকে বসিয়ে দেওয়া হলো তাদের একপাশে। মাস্টারের আজ অন্যরকম পোশাক। সাদা প্যান্টের ওপর একটা লম্বা কালো মখমলের কোট, সেটা হাঁটু পর্যন্ত ঝুলা। বুক পকেটে একটা সাদা ফুল গোঁজা। একটা ছোট টেবিলের ওপাশে সেই সিংহাসনের মতন উঁচু চেয়ারটা রাখা হয়েছে। মাস্টার তাতে বসেনি, দাঁড়িয়ে আছে, হাতে সেই সোনালি দণ্ড। সন্তুকে দেখে মাস্টার বলল, ওয়েলকাম অন বোর্ড। সন্তু সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলল। মাস্টার হেসে বলল, খুলবে খুলবে, চোখ খুলবে।
যখন জানবে তোমার সামনে কি দারুণ ফিউচার আমি তৈরি করে দেব। তারপর অন্যদের দিকে ফিরে বলল, বয়েজ, তোমাদের পারফরমেন্স দেখে আমি খুশি। তোমাদের ট্রেনিং এখানে অর্ধেক কমপ্লিট হয়েছে। এখানে বাইরের লোক এসে ডিস্টার্ব করছে, তাই আমরা অন্য জায়গায় চলে যাব। তোমরা হবে আমার প্রাইভেট আর্মি। তোমাদের কেউ বন্দি করে রাখতে পারবে না, কোনো কারাগার তোমাদের আটকে রাখতে পারবে না। অসীম শক্তি হবে তোমাদের। সন্তু জোজোর চোখে চোখ ফেলার চেষ্টা করছে, কিন্তু জোজো তার দিকে তাকাচ্ছেই না একেবারে। সে এক দৃষ্টে চেয়ে আছে মাস্টারের দিকে। মাস্টার বলে চলেছে, তোমরা কেউ কারো নাম করবে না, সবাই এক একটা নাম্বার, তবু প্রত্যেককে সাহায্য করবে। আমি তোমাদের সুপ্রিম কমান্ডার। আমি যখন তোমাদেরকে যে কোনো জায়গায় যেতে বলবো তোমরা যাবে, কোনো প্রশ্ন করবে না, বুঝেছ? সবাই একসঙ্গে বলে উঠল, ইয়েস মাস্টার, ইয়েস মাস্টার। মাস্টার আবার বলল, তোমাদের মা বাবা ভাই বোন কেউ থাকবে না, আমি তোমাদের সব। তার বদলে তোমরা চমৎকার জায়গায় থাকবে, পৃথিবীর সবচেয়ে ভালো খাবার খাবে, বুঝেছ? আবার সবাই বলে উঠল, ইয়েস মাস্টার। মাস্টার বলল, তোমাদের ট্রেনিং যখন কমপ্লিট হবে। হঠাৎ এই সময় বাইরে একটা গুলির শব্দ হলো, খুব কাছেই। একজন কেউ চেঁচিয়ে বলল, পুলিশ! তোমাদের ঘিরে ফেলা হয়েছে, সারেন্ডার করো, সবাই হাত তুলে দাঁড়াও, নাহলে গুলি করা হবে। সন্তোষ হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল, এ তো কাকাবাবুর গলা। একটা ছোট লঞ্চ এসে এর পাশে ফিরেছে। ডেকের ওপর দাঁড়িয়ে আছেন কাকাবাবু, তার হাতে একটা রাইফেল। আরো 4 জন পুলিশ তার পাশে রাইফেল উঁচিয়ে আছে। মাস্টার জানালা দিয়ে দেখলো বাইরে। সে একটুও চঞ্চল হলো না। ছেলেদের বলল, তোমরা চুপ করে বসে থাকো, তোমরা ভয় পাবে না জানি, পৃথিবীর কোনো কিছুতেই তোমরা ভয় পাবে না। তারপর তার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। কাকাবাবুর বগলে একটা মাত্র ক্রাচ, তাও বাঁশের তৈরি। তিনি সেটাকে প্রথমে এই লঞ্চের ওপর ছুড়ে দিলেন, তারপর লাফিয়ে চলে এলেন এদিকে। জানালায় দেখতে পেলেন মাস্টারের মুখ। কাকাবাবু তাকে বললেন, হাত তুলে বাইরে এসো, তোমার খেলা শেষ। মাস্টার বলল, আমি পৃথিবী জয় করতে চলেছি, আর আমার খেলা শেষ করবে একটা খোঁড়া লোক আর কয়েকটা সেকেলে বন্দুকধারী সিপাই। তুই আবার মরতে এসেছিস, দেখ এবারে কি হয়। এই লঞ্চ থেকে কেউ 2টো বোমা ছুড়ে দিল পুলিশের লঞ্চে। সাধারণ বোমা নয়, শব্দও হলো না, ফাটলেও না। তার ভেতর থেকে আগুন বেরোলো প্রথমে, তারপর গলগলিয়ে ধোঁয়া। পুলিশ 4 জন ঘাবড়ে গিয়ে এলোমেলো গুলি চালালো কয়েকবার। তারপর তাদের হাত থেকে বন্দুক খসে গেল, তারা নিজেরাও নেতিয়ে পড়ে গেল অজ্ঞান। কাকাবাবু পেছন ফিরে ব্যাপারটা দেখলেন, সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ঢুকে পড়লেন ঘরটায়। রাইফেল তুলে বললেন, ওতে কোনো লাভ হবে না, আর একটা বড় জাহাজ ভর্তি সৈন্য আসছে 50 জন, একটু পরেই এসে পড়বে। ওদের ওই ধোঁয়া দিয়ে কাবু করতে পারবে না, ততক্ষণ কেউ নড়বে না। এদিক ওদিক করলেই আমি গুলি চালাবো। মাস্টার আবার হেসে উঠল, বটে, গুলি চালাবে? গুলি চালিয়ে কজনকে মারবে? ঠিক আছে, তুমি প্রথমে একে মারো। জোজোর দিকে আঙুল তুলে বলল, আমি জানি তুমি এই ছেলেটির খোঁজে এসেছো, তাই না? সে জোজোকে হুকুম দিল, রোবট নাম্বার 14, যাও, এগিয়ে যাও, গো গেট হিম। জোজো স্প্রিং এর মতন দাঁড়িয়ে পড়ে 2 হাত মেলে এগিয়ে গেল কাকাবাবুর দিকে। একেবারে রাইফেলের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। কাকাবাবু সবিস্ময়ে বললেন, জোজো, এ কি করছো? সরে যাও, আমার সামনেটা ক্লিয়ার করে দাঁড়াও। জোজো যেন সে কথা শুনতেই পেল না। মাস্টার আবার হুকুম দিল, গ্র্যাব হিম, গেট দ্য রাইফেল। জোজো এবার কাকাবাবুর রাইফেলটা ধরে টানাটানি শুরু করে দিল। সন্তুর খুব ইচ্ছে হলো কাকাবাবুকে সাহায্য করার জন্য ছুটে যেতে, কিন্তু তার হাত পেছন মুড়ে বাঁধা, কোমরের দড়িটা একজন ধরে আছে। তবু সে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই সেই লোকটা আবার জোর করে বসিয়ে দিল। কাকাবাবু চিৎকার করছেন, জোজো ছাড়ো ছাড়ো, হঠাৎ গুলি বেরিয়ে যাবে। জোজো প্লিজ প্লিজ, ওরা তোমার শত্রু, ওদের সাহায্য করো না। মাস্টার আরো কয়েকটি ছেলেকে বললেন, যাও, ওকে চেপে ধরো, গ্র্যাব হিম। 4টি ছেলে ছুটে গিয়ে কাকাবাবুকে কেউ গলা টিপে ধরতে গেল, কেউ কোমরটা জাপটে ধরলো। কাকাবাবু খুব অসহায় হয়ে পড়লেন। জোজোর কাছ থেকে তিনি রাইফেলটা ছাড়িয়ে নিয়েছেন বটে, কিন্তু জোজোকে তিনি মারবেন কি করে? সে প্রশ্নই ওঠে না। সন্তুর বয়সী অন্য ছেলেগুলোকেও মারতে তার হাত উঠল না।
তিনি রাইফেলটা ফেলে দিয়ে হাত দিয়ে ঠেলে ঠেলে ছেলেগুলোকে সরাবার চেষ্টা করলেন। রাইফেলটা পড়া মাত্র কয়েকজন মুখোশধারী ছুটে গিয়ে কাকাবাবুকে দেওয়ালে ঠেসে ধরল। মাস্টার এবারে তৃপ্তির হাসি দিয়ে বললেন, ফিনিশড। 4 মিনিট লাগলো। বয়েস, তোমরা খুব ভালো কাজ করছো। দেখলে তো, তোমাদের কেউ হারাতে পারবে না, তোমরা সব সময় জিতবে। তারপর কাকাবাবুর দিকে তাকিয়ে বলল, এই লোকটা বেঁচে ফিরে এলো কি করে? ঠিক মতন ওকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তো? ঠিক আছে, এবারে ওকে এমন শিক্ষা দেব, ওকে আমি একটা কুকুর বানাবো। ও আমার সব কথা শুনবে, আমার পায়ের কাছে কাছে থাকবে। ওকে আমার প্রাইভেট চেম্বারে নিয়ে এসো। তোমরা সবাই বসে থাকো। পেছন দিকে দরজা খুলে একটা ছোট ঘরে গেল মাস্টার। মুখোশধারীরা কাকাবাবুকে ঠেলে ঠেলে নিয়ে চললো সেই দিকে। সেই ছোট ঘরখানা নানা রকম যন্ত্রপাতিতে ঠাসা। একটা টেবিল আর দুটো চেয়ারও রয়েছে। মুখোশধারীদের চলে যাওয়ার ইঙ্গিত করে সে কাকাবাবুকে বলল, বসো, আর 10 মিনিটের মধ্যে তুমি তোমার নিজের নামটাও ভুলে যাবে। তোমাকেও একটা মুখোশ পরিয়ে দেবো, তুমি নিজের মুখটাও আয়না দেখতে পাবে না। তুমি হবে আমার স্লেভ। আমি মাস্টার, তুমি স্লেভ। কাকাবাবুর ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি বললেন, তুমি তো দেখছি একটা পাগল। লোকটি গর্জন করে উঠে বলল, কি পাগল? এখনো তুমি আমার সব ক্ষমতা দেখোনি। এত ছেলেকে তুমি চুরি করে আনিয়েছো কি মতলবে? সব এক বয়সী, বাছাই করা ইন্টেলিজেন্ট ছেলে। ঠিক এই বয়সটাতে ভালো ট্রেনিং নিতে পারে। এই বয়সের ছেলেরা বিপ্লব করে, যুদ্ধে যায়। এরা মরতে ভয় পায় না, এরা কোনোদিন লিডারের কথার আবদ্ধ হয় না। আমি শুধু লিডার নই, আমি ওদের মাস্টার, ওদের প্রভু। ওরা আরো এই বয়সী ছেলে জোগাড় করে আনবে, একটা বিশাল আর্মি হবে। আমি ওদের দেশে দেশে ছড়িয়ে দেব। ওরা সব ব্যাংক ভেঙে টাকা লুট করে আনবে, অস্ত্র শস্ত্র লুট করে আনবে। পৃথিবীর সব টাকা আমার হবে, আমি হব পৃথিবীর রাজা। তুমি হবে আমার চাকর, আমার পা চাটবে। কাকাবাবু বললেন, এই যে বদ্ধ উন্মাদের মতন কথা। পাগলাগারদ থেকে পালিয়ে এসেছো বুঝি? হিটলার হতে চাও? লোকটি রাগে নিষ্পিস করতে করতে বলল, হিটলার যা পারেনি আমি তাই দেখিয়ে দেবো। আমি পৃথিবীর যে কোনো মানুষকে বশ করতে পারি। আমার চোখের সামনে কেউ 5 মিনিট দাঁড়াতে পারে না। এবার দেখো। সে কাকাবাবু চোখের সামনে হাত ঘুরিয়ে সম্মোহনের ভঙ্গি করল। কাকাবাবু অট্টহাস্য করে উঠলেন। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। একজনের কাছে আমি শপথ করেছিলাম, আমার ওপর কেউ এই বিদ্যে ফলাবার চেষ্টা না করলে আমি নিজে থেকে কখনো কাউকে হিপনোটাইজ করব না। এখন আর বাধা নেই। শোনো, তুমি ওই ছোট ছোট ছেলেগুলিকে সম্মোহিত করে রেখেছো বলে ভাবছো যে আমাকেও পারবে? ওহে, আমার নাম রাজা রায়চৌধুরী। আমাকে সম্মোহিত করে এমন সাধ্য দুনিয়ায় কারো নেই। লোকটি এবার চমকে উঠে বলল, রাজা রায়চৌধুরী তুমি? বাবু বললেন, নাম শুনেছো তাহলে? লোকটি টেবিলের উপর একটা বেল বাজাবার চেষ্টা করতেই কাকাবাবু তার হাত চেপে ধরলেন। কড়া গলায় বললেন, তোমার 5 মিনিট লাগে, আমার তাও লাগে না। লোকটি মুখ নিচু করে ফেলেছিল। কাকাবাবু তার চিবুকটা ধরে উঁচু করে দিলেন। সে তবু দুর্বল ভাবে বলল, পারবে না, তুমি ওকে পারবে না। তার আগে আমি তোমাকে। দুজনে দুজনের দিকে কটমট করে তাকিয়ে রইল। মাস্টারই আগে চোখ বুজে ফেলল। কাকাবাবু জলদমন্দ্র স্বরে ধমক দিলেন, চোখ খোলো। সঙ্গে সঙ্গে সে আবার চোখ খুলল। তার চোখের মনে স্থির হয়ে গেছে, পলক পড়ছে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি তোমার ভৃত্য। তুমি আমার সব কথা মেনে চলবে? বেশ মাস্টার। প্রমাণ দাও। এই দেওয়ালে 3 বার মাথা ঠুকো। সে অমনি পেছন ফিরে দরম দরম করে বেশ জোরে মাথা ঠুকলো 3 বার। হাত দুটো মাথার উপর তোলো। এবার চলো ওই ঘরটায়। লোকটি থপ থপ করে এগিয়ে চলল। দরজাটা খুলে বড় ঘরটা এসে কাকাবাবু বললেন, এদের সবাইকে বলো, যে যেখানে বসে আছো সেখানেই থাকবে, কেউ যেন আমার গায়ে হাত না দেয়। লোকটি বলল, সবাই বসে থাকো, ইনি তোমাদের মাস্টারের মাস্টার, কেউ এর গায়ে হাত দেবে না। কাকাবাবু ক্লাসটা তুলে নিয়ে এগিয়ে গিয়ে প্রথমেই সন্তুর হাতের বাঁধন খুলে দিলেন। সন্তু নিজেই এরপরে খুলে নিল কোমরের দড়ি। কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন, আমার মাথায় ডান্ডা দিয়ে কে মেরেছিল, তুই দেখেছিস? কোন একজন মুখোশধারীকে সন্তু মারতে দেখেছিল, কিন্তু এদের মধ্যে ঠিক কোনজন তা বুঝতে পারল না। কাকাবাবু আবার মাস্টারের কাছে এসে বললেন, কে আমাকে মেরেছিল বলো।
সে আঙুল তুলে একজন মুখোশধারীকে দেখিয়ে দিল। কাকাবাবু এক টেনে তার মুখোশটা টেনে খুলে দিলেন। মাথা জোড়া, টাক, ভুরু নেই, এই সেই লোকটি। কাকাবাবু বললেন, উবরক, তুমি এখানে এসে জুটেছ। ম্যাজিশিয়ান মিস্টার এক্স কোথায়? ঠিক আছে, পরে দেখা যাবে। শোনো, আমার গায়ে যে হাত তোলে তাকে আমি ক্ষমা করি না। এ ব্যাপারে আমার কোনো দয়া মায়া নেই। মানুষকে যখন মারো তখন মনে থাকে না যে তোমাকেও ওই রকম ভাবে কেউ মারলে কেমন লাগবে। এবার দেখো কেমন লাগে। ক্রাচটা তুলে কাকাবাবু দরম দরম করে তাকে দুবার মারলেন। তার কানের পাশটা কেটে গিয়ে রক্ত গড়াতে লাগলো। কাকাবাবু এবার মাস্টারের দিকে ফিরে বললেন, তুমি এত ছেলে সর্বনাশ করতে যাচ্ছিলে, মা বাবার কাছ থেকে ওদের কেড়ে এনেছো। ওরা মিসম্যারেজড হয়ে গেছে। ওটা কি করে কাটিয়ে দিতে হয় তাও আমি জানি। তুমি আমাকে সমুদ্রে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে, অর্থাৎ তুমি একটা খুনি। এবার তোমার কি শাস্তি হবে? সন্তু হঠাৎ চেঁচিয়ে উঠল, কাকাবাবু সরে যাও, সরে যাও, তোমার পেছনে। মেঝেতে পড়ে থাকা রাইফেলটা তুলে সে তক্ষুনি একবার চাপ দিল। একজন মুখোশধারী এই ঘরের বাইরে ছিল। সে একটা তলোয়ার নিয়ে চুপি চুপি পেছন দিক থেকে মারতে এসেছিল কাকাবাবুকে। প্রায় কোপ মেরেছিল আরেকটু হলে। ঠিক সেই সময় সন্তু গুলি করেছে। লোকটি মরেনি, গুলি লেগেছে তার কাঁধে। লোকটি পড়ে কাতরাচ্ছে। মস্ত বড় তলোয়ারটির দিকে তাকিয়ে কাকাবাবু বললেন, বাপ রে, লাগলেই হয়েছিল আর কি। সন্তু, তুই আর একবার আমায় প্রাণে বাঁচালি। আর কেউ বাইরে আছে? মাস্টার, আর কেউ আছে বাইরে? মাস্টার দুদিকে মাথা নেড়ে বলল, না। কাকাবাবু বললেন, সন্তু, তুই তবু রাইফেলটা রেডি করে রাখ, আর কেউ ঢোকার চেষ্টা করলেই গুলি করবি। তারপর মাস্টারের দিকে ফিরে বললেন, তোমার শাস্তি আমি ঠিক করে রেখেছি। আমার সঙ্গে তুমি যে ব্যবহার করেছো তুমিও ঠিক সেই ব্যবহারই পাবে। রাজার প্রতি রাজার ব্যবহার। আমাকে তুমি রাত্রিবেলা মাঝ সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তোমাকেও ঠিক ওই একইভাবে এই রাত্রেই সমুদ্রে ফেলে দেবো। তারপর তুমি বাঁচতে পারবে কিনা দেখো। এরপর 3 দিন কেটে গেছে। কাকাবাবু আর সন্তুর কলকাতায় ফেরা হচ্ছে না। কক্সবাজারে তাদের খাতির যত্নের অন্ত নেই। যে ছেলেগুলোকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 9 জনই বাংলাদেশের। বিভিন্ন জেলা থেকে এদের চুরি করা হয়েছিল। তাদের আনন্দের শেষ নেই। নিপু নামে ছেলেটির বাবা নিজে ছুটে এসেছেন এখানে। কাকাবাবুকে জড়িয়ে ধরে বলেছেন, রায়চৌধুরী দাদা, আপনি শুধু আমার ছেলেকে বাঁচাননি, আমার স্ত্রীকেও বাঁচিয়েছেন। ছেলের শোকে তিনি শয্যাশায়ী হয়ে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলেন। চট্টগ্রামে আমাদের বাসায় আপনাদের কিছুদিন থাকতেই হবে। প্রতিদিন দুবেলায় খুব খাওয়া দাওয়া চলছে। দলে দলে লোক এসেছে কাকাবাবুকে দেখার জন্য। টুরিস্ট লজ ছেড়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলোতে কাকাবাবু চলে এসেছেন আজ। সেখানে সহজে কেউ ঢুকতে পারে না। মাস্টার নামে সেই লোকটিকে আর শেষ পর্যন্ত সমুদ্রে ডোবানো হয়নি। তাকে ভয় দেখাবার জন্য একটা স্পিড বোটে চাপিয়ে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর চ্যাংদোলা করতে যেতেই সে শেষ মুহূর্তে ভেঙে পড়ল। হাউ হাউ করে কেঁদে কাকাবাবুর পা জড়িয়ে ধরে বলেছিল, আমাকে বাঁচান, আমাকে দয়া করুন, আমি সাঁতার জানি না। এখন তাকে রাখা হয়েছে জেলে। তার বিচার বাংলাদেশে হবে না ভারতে হবে তা নিয়ে তর্ক শুরু হয়ে গেছে। তবে জেলের প্রহরীদের যাতে সে সম্মোহিত না করতে পারে সেই জন্য চোখ বেঁধে রাখা হয়েছে তার। জোজো প্রায় টানা 2 দিন ঘুমিয়েছে, কিছু খেতেও চায়নি। আজ সকাল থেকে সে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হয়ে গেছে। ফিরে এসেছে তার খিদে। সকালে লুচি, কিমা তরকারি ও ডাবল ডিমের অমলেট খেয়েছে। আবার 11টার সময় তার খিদে পাওয়ায় সে খেয়েছে 4টে রসগোল্লা। দুপুরে ভাতের সঙ্গে 2 রকম মাংস আর 3 রকম মাছ। আর বিকেলে চায়ের সঙ্গে একটা পদ্মফুল সাইজের কেক। সন্ধেবেলা বাংলোর দোতলার বারান্দায় বসে গল্প করছে সবাই। এখান থেকেও সমুদ্র দেখা যায়। আস্তে আস্তে রং পাল্টাচ্ছে আকাশের। দূরে দেখা যাচ্ছে একটা ছোট জাহাজ। তার সারা গায়ে ঝলমল করছে আলো। জোজো একটা সিল্কের পাজামা ও সিল্কের পাঞ্জাবি পরে একটা ইজি চেয়ারে গা এলিয়ে রয়েছে। ওই পোশাক সে উপহার পেয়েছে নিপুর বাবার কাছ থেকে। সন্তুও পেয়েছে অবশ্য। কাকাবাবু কারো কাছ থেকে কিছু নেন না। জোজো একটা ইংরেজি বই ম্যাজিস্ট্রেট সাহেবের আলমারি থেকে এনে পড়ছে। সন্তু জিজ্ঞেস করলো, হ্যাঁ রে জোজো, এই যে এত সব কাণ্ড ঘটে গেল, তোর মনে আছে কিছু? জোজো বলল, মনে থাকবে না কেন, সব মনে আছে। তোকে কি করে ওই দ্বীপটায় নিয়ে গেল তুই জানিস? কামাল বলল, না না, আর একটু আগে থেকে শুরু করো। কাকাবাবু বললেন, হ্যাঁ, কাকদ্বীপে সেই তাঁবুতে আমরা সার্কাস দেখতে গেলাম। সন্তু বলল, তার মধ্যে মানুষ অদৃশ্য হওয়ার খেলা, তুই উঠে গেলি, তারপর কি হলো? আমি অদৃশ্য হয়ে গেলাম। সন্তু, যা, তা কখনো হয় নাকি? তোরা বিশ্বাস করবি না, বলবি বিজ্ঞানের ব্যাখ্যা নেই।
কিন্তু পৃথিবীতে এখনো কত কি ঘটে যাচ্ছে যার কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না। আমি সত্যি সত্যি অদৃশ্য হয়ে হাওয়ায় উঠতে লাগলাম। উঠতে লাগলি মানে ঘুড়ির মতন? ঘুড়ি কেন হবে? আমাকে কেউ সুতো বেঁধে রাখেনি, পাখির মতন আমি যেদিকে খুশি উড়ে বেড়াচ্ছিলাম। তারপর আমরা যে তোর কত খোঁজ করেছিলাম তুই সব দেখতে পেয়েছিলি? হ্যাঁ, সব দেখতে পাচ্ছিলাম। দেখতে পেয়েও তুই আমাদের সঙ্গে কথা বলিসনি কেন? বাহ, অদৃশ্য হলে তো শরীরটাই থাকে না, মুখও থাকে না। মুখ না থাকলে কথা বলবো কি করে? মুখ না থাকলে তো চোখও থাকবে না, তাহলে তুই দেখতে পেলি কি করে? কামাল হেসে ফেলতেই কাকাবাবু বললেন, এই সন্তু, তুই বাধা দিচ্ছিস কেন? ওকে সবটা বলতে দে। হ্যাঁ জোজো, বলো তারপরে কি হলো? জোজো গভীরভাবে বলল, অদৃশ্য হলে শরীর থাকে না, শুধু প্রাণটা থাকে। তাতে সব শোনা যায়, দেখা যায়, কিন্তু কথা বলা যায় না। সেই রকম উঠতে উঠতে হঠাৎ একটা আশ্চর্য জিনিস দেখলাম। মাঠের মধ্যে একটা বেশ বড় আর উঁচু রথ দাঁড়িয়ে আছে, সেটাও অদৃশ্য। কামাল জিজ্ঞেস করলো, রথ অদৃশ্য মানে? অদৃশ্য মানে অদৃশ্য, অন্য কেউ সেটা দেখতে পাচ্ছে না। কেউ পাশ দিয়ে গেলে সেটার সঙ্গে ধাক্কাও লাগছে না। তখন আমি বুঝলাম ওটা রথ নয়, একটা মহাকাশ রকেট, অন্য গ্রহ থেকে এসেছে। তার মানে বাইরে থেকে এরকম অনেক রকেট পৃথিবীতে আসে, অদৃশ্য হয়ে থাকে বলে আমরা কেউ টের পাই না। ওই ম্যাজিসিয়ানটা তো অন্য গ্রহের প্রাণী, মানুষ নয়। ইচ্ছে মতন মানুষের রূপ ধরতে পারে। রাত্রিবেলা সেই ম্যাজিসিয়ান আর তার সহকারীও অদৃশ্য হয়ে গিয়ে সেই রকেটে ঢুকে পড়ল, সঙ্গে সঙ্গে আমিও। সন্তু আবার কিছু বলতে যাচ্ছিল, কাকাবাবু বললেন, চুপ, বলো জোজো, দারুণ ইন্টারেস্টিং লাগছে। জোজো বলল, তারপর অন্য একটা গ্রহে পৌঁছে গেলাম। এবার কাকাবাবু নিজেই জিজ্ঞেস করলেন, কতদিন লাগলো? জোজো বলল, অদৃশ্য রকেটের যে কি দারুণ স্পিড হয়, আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে আমেরিকানরা পাথফাইন্ডার নামে একটা রকেট পাঠিয়েছে মঙ্গল গ্রহের দিকে, সেটা পৌঁছতে 7 মাস সময় লাগবে। এই রকেটটা পৌঁছে গেল 7 ঘন্টায়, কিংবা 8 ঘন্টাও হতে পারে। আমার হাতে তো ঘড়ি ছিল না, মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমাদের চাঁদের পাশ দিয়ে 7 করে চলে গেল, এটা বেশ মনে আছে। আমাল জিজ্ঞেস করলো, সেটা কোন গ্রহ? তা ঠিক বলতে পারছি না, হয়তো মঙ্গল গ্রহ হবে, সেটাই তো সবচেয়ে কাছে। আসলে ব্যাপার কি, এই যে মঙ্গল গ্রহ, বৃহস্পতি বা শনি, এই গ্রহদের আমরা নাম দিয়েছি। আমাদের দেওয়া এই নাম তো ওরা জানে না, ওরাও অন্য নাম দিয়েছে। ওরা যদি মঙ্গল গ্রহ হয়, সেটার ওরা নাম দিয়েছে ককেটু। হেসে ফেলতে গিয়েও চেপে গিয়ে সন্তু বলল, ককেটু, বেশ নাম। জোজো বলল, এই যে আমরা আমাদের গ্রহের নাম দিয়েছি পৃথিবী, সেটা তো ওরা জানে না। ওরা পৃথিবীকে বলে গিঙ্গিল। কাকাবাবু নিজেই হাসতে হাসতে বললেন, গিঙ্গিল, বাহ, এটাও বেশ ভালো নাম। তারপর তোমার ককেটু কেমন লাগলো? যেই ওখানে পৌঁছলাম অমনি অদৃশ্য থেকে দৃশ্য হয়ে গেলাম, মানে শরীরটা ফিরে এলো। আর শরীরটা ফিরে আসা মাত্র খিদে পেয়ে গেল। প্লেনে যাওয়ার সময় যেমন কিছু খেতে দেয়, তেমনই রকেটে কিছু খাবার দাবার দেয়নি। জোজো বিজ্ঞের মতন মাথা নেড়ে বলল, আবার ভুল করছেন কাকাবাবু, অদৃশ্য অবস্থায় মুখই তো থাকে না, তখন খিদে পেলেও কিছু খাওয়ার উপায় নেই। তাই তো, ঠিকই, আমারই ভুল। ওরা খেতে দিল? কি খেতে দিল? ভাত খায় না। ভাত কাকে বলে জানেই না, রুটিও চেনে না, চাউমিন খায়, অনেকটা চাউমিনের মতন আর কি। তার সঙ্গে একটা মাংস মিশিয়ে দেয়, সেটা কিসের মাংস ঠিক বুঝতে পারিনি। ইম্পোর্ট করে আনে, মানে অন্য গ্রহ থেকে নিয়ে আসে। চমৎকার খেতে, মুখে দিলেই মিলিয়ে যায়। ওদের সব শহর মাটির নিচে, ওপরটা তো খুব গরম, মাটির নিচে বেশ ঠান্ডা। ওখানকার প্রাণীরা খুব উন্নত, সায়েন্সের আবিষ্কারে আমাদের থেকে অনেক এগিয়ে আছে। যাতায়াতের অনেক সুবিধে। আমাদের এই যে মোটর গাড়ি, বাস, ট্রেন, এসব কিচ্ছু নেই। প্রত্যেকে হাতের সঙ্গে দুটো ডানা লাগিয়ে নেয়, হাতে যন্ত্র ফিট করা আছে, সাঁ করে উড়ে যাওয়া যায়। সবাই উড়ে বেড়ায়, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই। কি সুন্দর দেখায়, মনে হয় সবাই যেন দেবদূত। আমি যখন উঠতাম আমাকেও নিশ্চয়ই দেবদূত বলেই মনে হতো। সন্তু বলল, ছবি তুলে আনিসনি? ইস, ওখানে আমার বেশ ভালো লাগছিল, প্রাণীগুলো খুব ভদ্র, কেউ খারাপ ব্যবহার করে না, তাই আমি ওখানে থেকে গেলাম। থেকে গেলি কি করে? আমরা তো তোকে পেলাম এখানকার একটা দ্বীপে। হ্যাঁ, বলছি বলছি, থেকেই গেলাম, মানে কয়েকটা দিন। তারপর একটু একঘেয়ে লাগতে লাগলো। ওরা তো তরকারি শাকসবজি খায় না। আমার বেগুন ভাজার জন্য মন কেমন করতো, খালি মনে হতো কতদিন বেগুন ভাজা খাইনি। আর একটা মুশকিল, ওরা নুন খেতে জানে না, সব খাবার আলু নি। সে কি বেশি দিন খাওয়া যায়?
আমাকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার কথা বললে, কিন্তু ওরা রাজি হয় না। একটা ভূমিকম্পে ওদের অনেক লোক মারা গেছে বলে ওরা অন্য গ্রহ থেকে লোক ধরে নিয়ে যায়। তখন আর আমি কি করি, একদিন চুপি চুপি ওদের একটি রকেট হাইজ্যাক করলাম। তাছাড়া ওদের কথাবার্তা শুনে আন্দাজ করেছিলাম যে ওরা গিঙ্গিল গ্রহ থেকে কয়েক লক্ষ মানুষকে ধরে নিয়ে যাবে। তা ওরা পারে। ওদের অস্ত্রশস্ত্র আমাদের চেয়ে অনেক উন্নত। ওরা লড়াই করতে চাইলে পৃথিবীর লোক পারবে না, হেরে যাবে। তাই আমার মনে হলো তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে গিয়ে সাবধান করে দেওয়া দরকার। দুটো লোক একটা রকেটের মধ্যে বসে কিছু করছিল। আমি ক্যারাটের প্যাচে তাদের কাবু করে ফেলে দিলাম জলে। তারপর রকেটটা নিয়ে সোজা একেবারে আকাশে। ওই রকেট চালানো খুব সোজা, সব প্রোগ্রামে করা থাকে। পর্দায় ফুটে ওঠে আকাশের ম্যাপ। তাই পৃথিবী খুঁজে পেতে দেরি হলো না। জানিস সন্তু, মহাকাশ থেকে পৃথিবীর চাইনিজ ওয়াল দেখা যায়, আইফেল টাওয়ার দেখা যায়, এম্পায়ার স্টেট বিল্ডিং, আমাদের তাজমহলও দেখা যায়। মুশকিল হলো ল্যান্ড করবো কোথায়, কিভাবে ল্যান্ড করব সেটাই বুঝতে পারছিলাম না। রকেটের মধ্যে ঢোকা মাত্র আমি আবার অদৃশ্য। তার মানে শরীরটা নেই। এটা ওরা ভালো বুদ্ধি করে বার করেছে। অদৃশ্য হয়ে থাকলে জবরজং পোশাক পরতে হয় না, অক্সিজেনেরও সমস্যা নেই। পৃথিবীতে ফিরে শরীরটা আবার ফিরে পাবো কিনা সেটাও ভাবছিলাম। ল্যান্ড করার উপায় না পেয়ে পড়লাম এসে সমুদ্রে। রকেটটা চুরমার হয়ে গেল। আমি একটু আগে লাফিয়ে পড়েছিলাম বলে আমার লাগেনি। জলে ভাসতে ভাসতে হাতে চিমটি কেটে দেখলাম লাগছে কিনা। এত জোরে চিমটি কেটেছি যে নিজেই উফ করে উঠেছি। তার মানে শরীরটা ফিরে এসেছে। ব্যাস, তারপর আর কি, সমুদ্রে সাঁতার কেটে ঠিক সাঁতরে নয়, রকেটের একটা ভাঙা টুকরোয় চেপে পৌঁছে গেলাম একটা দ্বীপে। সেখানে একটা সাদা বাড়ি ছিল। ঢুকে পড়লাম তার মধ্যে। সেখানে তোদের সঙ্গে দেখা হলো। সবাই কয়েক মুহূর্ত চুপ। কামাল এরকম গল্প বলতে কাউকে আগে দেখেনি। সে আর কথা বলতেও ভুলে গিয়ে হাঁ করে শুনছিল। সন্তু জোজোর কোল থেকে বইটা নিয়ে নাম দেখল। H.G. ওয়েলসের লেখা ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস। সন্তু জোজোর চোখের দিকে চেয়ে দুবার মাথা নাড়ল। তারপর বলল, জোজো, তুই আমাকে আর কাকাবাবুকে কি যে বিপদে ফেলেছিলি সেসব তোর মনে নেই। এই প্রথম জোজো হকচকিয়ে গিয়ে বলল, তোদের বিপদে ফেলেছি? সে কি, তোর কথা আলাদা, কিন্তু কাকাবাবুকে আমি ইচ্ছে করে বিপদে ফেলবো? তা কখনো হতে পারে না, অসম্ভব। কি হয়েছিল বলতো? কাকাবাবু বললেন, আহা, ওসব কথা এখন থাক। এতক্ষণ জোজোর ব্রেন ওভারটাইম খেটেছে, ওকে একটু বিশ্রাম করতে দে। কামাল এবার ধাতস্থ হয়ে বললেন, যা বলেছেন, সমস্ত ব্যাপারটাই এখন ধাঁধার মতন। আচ্ছা কাকাবাবু, আপনার ব্যাপারটাও পুরোটা শোনা হয়নি। আপনাকে সমুদ্রে ফেলে দিল, সেখান থেকে বাঁচলেন কি করে? সেটাও কি মিরাকল? কাকাবাবু হেসে মাথা দোলাতে দোলাতে বললেন, সেসব কিছু নয়, একটা ভাগ্যের ব্যাপার আছে বোধহয়। আমার বাঁচার কথা ছিল না। ওরা মানুষ, প্যান্ট কোট জুতো মোজা পরা, তার উপর আবার অন্ধকার। কোন দিকে যাচ্ছি বোঝার উপায় নেই। এই অবস্থায় কতক্ষণ সাঁতরে বাঁচা যায়? একটা লঞ্চ আমার কাছ দিয়ে চলে গেল, আমাকে দেখতে পেল না। তখনই বুঝলাম আর আমার বাঁচার আশা নেই। আরেকটু পরেই সমস্ত শরীর অবশ হয়ে গেল। আর পারছি না। সমুদ্রের নিচে গিয়ে ঘুমোতে ইচ্ছে করছে, চির ঘুম যাকে বলে। আমি চিত হয়ে ভাসছিলাম তো। হাত পা চালানো বন্ধ করে দিতেই শরীরটা সোজা হয়ে ডুবতে লাগলো। থেমে গিয়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, তারপর কি হলো বলো তো? কামাল বলল, কোনো ফেরেশতা এসে আপনাকে বাঁচালো। কাকাবাবু বললেন, বিপদের সময় যে বাঁচায় তাকে দেবদূত মনে হয়। তখনও সেরকম কেউ আসেনি। এরপর যা হলো সেটাও মিরাকল বলতে পারো। শরীরটা সোজা হওয়ার পরই পায়ে কি যেন ঠেকলো। প্রথমে মনে হলো হাঙর কিংবা তিমি নাকি। তাহলেই তো গেছি। তারপর বুঝলাম মাটি, আমার পায়ের নিচে মাটি। সেখানে পানি বেশি না, সমুদ্রের মাঝে মাঝে এরকম চড়া পড়ে। আস্তে আস্তে সেখানে একটা দ্বীপ হয়ে যায়। জোয়ারের টানে আমি একটা চড়াই এসে ঠেকেছি। সেখানে আমার বুক জল মাত্র। দাঁড়িয়ে পড়লাম। আর ঘুমানো হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেল সারা রাত। ভেবে দেখো দৃশ্যটা, চারপাশে সমুদ্র, তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। সকালের দিকে ভাটা শুরু হতে পানি আরো কমে গেল। একটু বেশি বেলা হওয়ার পর একটা ভটভটি নৌকা তুলে নিল আমায়। কামাল জিজ্ঞেস করলো, অদ্ভুত আপনার ভাগ্য, তারপর কি করলেন? ভাবলাম একা একা ওই দ্বীপে ফিরে গিয়ে কি করব, রিভলভারটাও তো নেই। ওখানে অনেক লোক, আমাকেও লোকজন সঙ্গে নিয়ে যেতে হবে। ভটভটিটা আমাকে কক্সবাজার পৌঁছে দিল। সেখানে থানায় গিয়ে সাহায্য চাইলাম। তারা তো আমার কথা বিশ্বাসই করতে চায় না। প্রথমে আমাকে পাগল ভেবে হাসছিল,
আমার ক্রাচ নেই, লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছিল, তাতে হাস্যকর দেখায় ঠিকই। সেদিনটা আবার শুক্রবার। শুক্রবার ছুটির দিন, এদেশের সব দোকানপাট বন্ধ থাকে। ক্রাচ পাবো কোথায়? একটা লোককে ধরে 5 দিয়ে কোনো রকমে একটা ক্রাচ বানিয়ে নিলাম। তারপর ঢাকায় সিরাজুল চৌধুরীকে ফোন করলাম। তিনি সব শুনে থানাকে নির্দেশ দিলেন আমাকে সাহায্য করার জন্য। তাও থানার অফিসার বলে যে একজন মন্ত্রী এসেছেন শহরে, পুলিশরা সবাই ব্যস্ত, ব্যাপারটার গুরুত্বই বুঝতে পারছে না। এত মানুষের জীবন বিপন্ন। যাই হোক, অনেক বুঝিয়ে 4 জন পুলিশ পেয়েছিলাম আর একটা ভাঙা লঞ্চ। কামাল বলল, আপনি যে ওদের বলেছিলেন আর একটা আর্মির জাহাজ 50 জন সৈন্য নিয়ে একটু পরেই আসছে, সেটা গুল? কাকাবাবু সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, মাঝে মাঝে এরকম গুল মারতেই হয়। কোথায় আর্মি, তারা আমার কথা শুনবেই না। আমি বিদেশি না। যাই হোক, কাজ তো উদ্ধার হয়ে গেল। ওই মাস্টার লোকটা পাগল হলেও অন্যদিকে বুদ্ধি আছে। কিরকম একটা বোমা বানিয়েছে যা দিয়ে মানুষকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে রাখা যায়। ওটা পরীক্ষা করে দেখতে হবে। তারপর জোজোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, জোজো, তোমাদের উদ্ধার করার ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে জানো? অনেকেই সাহায্য করেছে, যেমন ধরো কামাল। সে যদি আমাদের নিয়ে না যেত, আমরা নিজেরা অত দূরে যেতে পারতাম না। সে যথেষ্ট সাহসও দেখিয়েছে। তারপর স্পিডবোট চালক আলী, সে আমাদের দ্বীপটা চিনিয়েছে। আমাদের জন্য সে বিপদেও পড়েছিল। এবারে আমি বিশেষ কিছু করিনি, কিন্তু সন্তু সন্তু যদি ঠিক সময় গুলি না করতো, তাহলে ওই লোকটা তলোয়ারের এক কোপে আমার মুন্ডুটা কেটে দিত। মুন্ডু না থাকলে কত রকমের অসুবিধা বলতো। আমার মুন্ডুটা না থাকলে ওই মাস্টারটার ঘোরও কেটে যেত। সে তখন আবার নিজ মূর্তি ধারণ করত। সন্তু খুব জোর বাঁচিয়েছে। কিন্তু এসব সত্ত্বেও সবচেয়ে বেশি সাহায্য করেছে একটি মেয়ে। তার নাম অলি। ভালো নাম, রূপকথা। সেরকম মেয়ে দেখা যায় না, অপূর্ব মেয়ে। কলকাতায় গিয়ে আলাপ করিয়ে দেব। কাকাবাবুর চোখে ভেসে উঠল অলির কান্না ভেজা মুখ। এরপরে একবার তাকে কোথাও নিয়ে যেতে হবে, তিনি কথা দিয়েছেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।